আসসালামু আলাইকুম সবাইকে। আজকের স্পেশাল এই লাইভ সেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। সবাই এই লাইভ সেশনটাতে জয়েন হয়ে যাও। আজকে আমরা কামব্যাক পর্ব নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের সময় খুবই সন্নিকটে চলে আসছে এবং এই সময়ে আমরা কিভাবে পড়াশোনা করব বা কি ওয়েতে পড়াশোনাগুলো করা উচিত এটা নিয়ে আলোচনা করব আজকের এই কামব্যাক পর্বে। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবে এবং প্রত্যেককেই তোমাদের টাইমলাইনে একটু শেয়ার করে দিবা, যেন পরবর্তীতে আমাদের এই কথাগুলো দেখার সুযোগ পাও। ঠিক আছে? এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দিও, যেন তারাও আজকের এই লাইভ সেশনটা দেখতে পারে। এবং আজকের এই লাইভ সেশনে আমরা কথা বলবো যে তোমরা এই মাসটা কিভাবে পড়াশোনা করবা এবং কি করা উচিত যে কোনো ইটের জন্য, এ বি সি ডি সবার জন্য এখানে। ঠিক আছে? এবং তোমরা যারা অনেকে ডিপ্রেশনে চলে গেছো, দেখা যাচ্ছে যে তোমাদের দ্বারা নাকি কোনো কিছু পসিবল হচ্ছে না বা রুটিন এলোমেলো হয়ে গেছে, সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই লাইভ সেশনে। তো তোমাদের কাছে অনুরোধ, সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দিবা। আমিও একটু শেয়ার করে দিই যেন সবাই লাইভটা দেখতে পারে। আচ্ছা, হ্যাঁ, আবার সবাই একটু রিয়াকশন দিয়ে দিবা। ঠিক আছে? এই লাইভ সেশনটাতে একটু রিয়েক্ট দিয়ে দিবা, যেন তোমার মাধ্যমে অন্য কারো কাছে আমার এই বার্তাটা পৌঁছাতে পারে। কেমন? একটু সহযোগিতা করবা যেন সবাই এটা দেখতে পারে। অনেকেই আছে যারা সিউর জন্য প্রস্তুতি নিচ্ছে, বাট কি করতে পারতেছে না, একটা ভালো গাইডলাইনটা বা জিনিসটা বুঝতে পারতেছে না। ওকে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমরা তাহলে দ্রুত শুরু করছি। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কষ্ট করে জানাও আমাদেরকে। হ্যাঁ, একটু কষ্ট করে জানাও সবকিছু সাউন্ড এবং সবকিছু ঠিকঠাক আছে কি না। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দিবে। হ্যাঁ, আহ, আজকের এই লাইভ সেশনটা তোমার জন্য হতে পারে যে তোমার এই প্রস্তুতির একটা সুন্দর একটা জিনিস, যেখানে কিনা তুমি খুব ভালোভাবে স্মার্টলি জিনিসটা বুঝতে পারবা। হয়তো আমরা বাসায় অনেক পড়াশোনা করি, নিজে নিজে অনেক পড়াশোনা করি, কিন্তু সাপোর্টিভ যে জিনিসটা বা গাইডলাইনের যে জিনিসটা, সেটা তোমার অবশ্যই দরকার এবং এটা নিয়ে আজকে আলোচনা করবো। কেমন? তোমরা অনেকে পড়তেছো, মানে পড়তে পড়তে দেখা যাচ্ছে একটা সময় দেখা যাচ্ছে সেখান থেকে আর পারতেছো না, মানে না পারা একটা কাজ করতেছে যে আসলে হয়তো আমার দ্বারা হবে না, বা হয়তো কোথাও পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার রেজাল্ট কম হচ্ছে, বা একটা জিনিস পড়ছো ভুলে যাচ্ছ। ঠিক আছে? এরকম কিন্তু হরহামেশা সবার সাথেই হচ্ছে এরকমটা। এবং স্যানিমেন্টনিমটা পড়তে যে মাথায় থাকতেছে না, কি করা যায়, আসলে কি করা যায়, আসলে কি আমার কি চান্স হবে, বা আমি কি পারবো এতগুলো শিক্ষার্থীর মধ্যে একটা আসন নিতে, সম্ভব, আসলে সম্ভব? এই যে একটা টেনশন মানে নিজের মনের ভিতরে কাজ করতেছে, ওই জায়গাটা ফিল করছি কখন, যখন আমি একজন অ্যাডমিশন শিক্ষার্থী ছিলাম। ঠিক আছে? যখন আমরাও তোমাদের জায়গায় ছিলাম, তখন আমাদেরও এই ভাবনা চিন্তাগুলো ছিল যে আসলে এই চান্স হবে কিনা, আমি পড়তেছি এটা পরীক্ষা আসবে কিনা, বা কোনো একটা প্রশ্ন যদি আমি স্কিপ করে চলে যাই, ওই প্রশ্ন যদি চলে আসে, এই যে এরকম যে ধরনের যে প্রশ্নগুলা নিজের মনের ভিতরে ঘুরপাক খায়, এগুলোর সমাধান দিব আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে। ঠিক আছে? ওকে, আশা করি সবকিছু ক্লিয়ার আছে। সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। ওকে, তোমরা দেখো অ্যাডমিশনের একেবারেই শেষ মুহূর্তে চলে আসছো। তো এই সময়টার মধ্যে দেখা যায় যে অনেক শিক্ষার্থী ডিপ্রেশন থেকে, হয়তো তুমি এর মধ্যে একজন শিক্ষার্থী ডিপ্রেশন আছো, অনেক পড়া পড়েছো, বাট পড়া সবচেয়ে মেইন মানে ডিপ্রেশনের মেইন কারণটা হচ্ছে পড়া ভুলে যাওয়া। অর্থাৎ তুমি ইতিপূর্বে বিগত 4 মাস 5 মাস যা পড়ছো বা 3 মাস যা পড়েছো, সবগুলো মনে হচ্ছে ধোঁয়াশা, মানে সব ঘোলাটে মনে হচ্ছে, ঘোলাটে মনে হচ্ছে যে আমি আমি আসলেই আমার সবকিছু মনে আছে কিনা, আমি পারি কিনা, নানান ধরনের টেনশন তোমার মধ্যে কাজ করতেছে। এখন এগুলো থেকে তুমি কিভাবে উতরে উঠবা বা এগুলো থেকে কিভাবে রেহাই পাবা, সেটা কিন্তু তোমাদের বলি আমি। দেখো অ্যাডমিশন টাইমটা সবারই বলা যায় একটা স্নায়ু যুদ্ধের মতো, বুঝছো? এটা একটা হাতে কলমে যুদ্ধ হবে। 1 ঘন্টা সময় থাকবে। এই 1 ঘন্টা সময়ের মধ্যে তুমি তোমার মেধা থেকে, অর্থাৎ মাথা থেকে সবকিছু ইনপুট দিতে হবে কোথায়, তোমার ওই যে ওয়েমার শিট আছে, ওয়েমার শিটের মধ্যে। এখন দেখা যায় কি সমস্যা হচ্ছে, ওখানে গিয়ে যখন তুমি দেখা যায় পারা প্রশ্ন যখন তুমি ভুল করো, এটা তোমার খুবই কষ্ট দিবে, বুঝছো? তুমি যখন অ্যাডমিশনটা দিয়ে বাইর হবা, বাইর হওয়ার পরে দেখবা যে অনেক শিক্ষার্থী প্রশ্ন মিলাচ্ছে, তুমি অ্যান্সারটা জানো, তোমার কাছে অ্যান্সারটা সহজ মনে হয়েছে, বাট তুমি ভুল করে আসছো। এর চেয়ে আফসোসের জিনিসটা আর থাকবে না। সেজন্য তোমাদেরকে বলি, যখন সুযোগ পাও বেশি বেশি এক্সাম দাও। অফলাইনে পারো, অনলাইনে পারো,
যেখানেই পারো, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা নিচ্ছে সেখানে পরীক্ষা দাও। অলরেডি কিন্তু আমাদের এখানে পরীক্ষা নিচ্ছি, আমরা কিন্তু পরীক্ষাগুলো নিচ্ছি, অনেক শিক্ষার্থী 1200+ শিক্ষার্থী অংশগ্রহণ করতেছে। তো তুমি এখানে পারলে দিতে পারো, আমরা বলবো না যোগাযোগ করো, এখানে দিতে পারো। আর একটা কথা বলবো, তুমি এই যে হতাশ হয়ে যাচ্ছ না ভাইয়া, যে আমি আসলে আমার দ্বারা সম্ভব কিনা, আমি পারবো কিনা, তোমার দ্বারা সম্ভব। বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবে মনে করো 2.5 লাখ বা 3 লাখের কাছাকাছি শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এবং 3 লাখের যে শিক্ষার্থীগুলো আছে, এই শিক্ষার্থীগুলো তোমার হচ্ছে চিন্তা করতেছে যে যে ফার্স্ট হবে, চিন্তা করো, মনে করো তুমি ফার্স্ট হবা, অথবা তোমার পার্শ্ববর্তী একই কোচিং এ পড়ো, সে ফার্স্ট হবে, সেও তোমার মতো ডিপ্রেশন আছে, সেও তোমার মতো সংখ্যা আছে, তা আমার চান্স হবে কিনা, বুঝতে পারছো? সেও চিন্তা আছে আমার চান্স হবে কিনা। আর তুমি তুমি এইটা শুধু তুমি না, যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, যারা এবার ভর্তি পরীক্ষা দিবে, ফার্স্ট টাইমে বলো, সেকেন্ড টাইমে বলো, ইচ এন্ড এভরিওয়ান, সবাই তোমাদের গ্রাউন্ডের মধ্যে চলে আসছে, শঙ্কা, ভয়, আতঙ্ক এর মধ্যে চলে আসছে, বুঝতে পারছো ভাইয়া? এই যে ভয় জিনিসটা, এই ভয়ের পরে যে হয়, তোমরা দেখবা চট্টগ্রামের সন্তান বাবর আলী, হ্যাঁ, এই বাবর আলী তোমার হচ্ছে গত বছর মে মাসের মধ্যে তোমার হচ্ছে এভারেস্ট জয় করছে। এখন এভারেস্ট তো অনেক উঁচু, অনেক উঁচু, হ্যাঁ। এখন বাবর আলী যদি নিচে দাঁড়ায়া, নিচে তাকায়া, নিচে দাঁড়ায়া যদি এভারেস্টের উপরে তাকাইতো যে কত বড় উঁচু জায়গা, এখানে আমি কিভাবে উঠবো, এভাবে তো আমার ওঠা সম্ভব না, হয়তো যদি এটা ভাবতো, তাহলে বাবর আলী নামটা হয়তো আমরা আজকে উচ্চারণ করতাম না বা তোমাদেরকে বলতাম না। বাবর আলী জাস্ট উপর দিকে তাকায় রেখা, জাস্ট শুধু উপরে উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে, এক পর্যায়ে মে মাসের মধ্যে জয় করে ফেলছে। তো উপর দেখে, যে উপরে কত উঁচু দেখে ভয় পাওয়া কিছু নাই, বুঝছো? ভয় সবার মধ্যে থাকবে, ভয় যদি থাকবে, ভয়ের পরে জয় চলে আসবে, এত টেনশন না, কিছু নাই, দেখবা। আচ্ছা ওকে, হ্যাঁ, আচ্ছা। তো প্রথমত হচ্ছে আমি ইংলিশ দিয়ে শুরু করি, ঠিক আছে? দেন হচ্ছে ইংলিশে সব থেকে সমস্যাগুলো হচ্ছে ইংলিশ দিয়ে শুরু করি। তো ইংলিশের ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে আসলে কি করা উচিত, ঠিক আছে? ইংলিশের জন্য আমার কি কি পড়া উচিত? তুমি যে কোনো বিভাগের শিক্ষার্থী হও না কেন, তুমি সায়েন্স, আর্টস, কমার্স অথবা ABCD যেখানেই পরীক্ষা দাও, এটার জন্য তোমার এখন থেকে যে কাজটা করতে হবে সেটা একটু খুব ভালো মাথায় রাখো। আমি এখন যেটা বলবো ইংলিশের জন্য, আমাদের এই ছবির জন্য তুমি ওইটাই করবা, ঠিক আছে? আচ্ছা, প্রথমত হচ্ছে, হ্যাঁ এরকম হয় না যে আমাদের এরকম কিছু টপিক বলে দেওয়া যায় না যেগুলো পরীক্ষা প্রতিবার আসে? হ্যাঁ, ওইটাই এখন আমি করতেছি, আচ্ছা, ওইটাই করতেছি। অনেক টেনশন করো, অনেক টেনশন। অবশ্যই। তো ওদের মেসেজ দেখলে মাঝে মধ্যে আমরাও হার্ট, আমরাও হ্যাঁ কষ্ট হ্যাঁ পাই। হ্যাঁ, এরকম কিছু বলে দাও তাহলে, যাতে হচ্ছে ওরা ভালোটা ওকে করতে ওকে। পারে। এখন ইংলিশের জন্য যা বলবো তোমরা এটা খাতার ভিতরে নোট করে রাখো। প্রত্যেক বছরেই যে টপিক গুলা মানে আসে, ঠিক আছে, এবং আসবে, এরকম স্পেসিফিক কিছু টপিক আমি লিখে দিচ্ছি। আর তোমার যে জিনিসটা নিয়ে সবথেকে বেশি প্যারা হচ্ছে ওইটাও আমি লিখে দিব, ওটা কি করা উচিত, কেমন? তো প্রথমত হচ্ছে কি, যে আমার সামর্থ্যের বাইরে কোনো কিছু আমি করবো না, কথা বুঝছো? যেমন তোমারটা ঠিক ওরকমই। সামর্থ্য জিনিসটা কিভাবে বুঝাইলাম? ধরো তুমি হচ্ছে এখন সেই ভোকাবুলারি পারতেছো না, বা ধরো হচ্ছে এখন যে স্যানিম অ্যান্টনি এটা মাথায় থাকতেছে না, কিন্তু গ্রামার পয়েন্টটা তোমার মাথায় আছে, তাহলে ওই গ্রামার পয়েন্টটাই তুমি আগে পড়ো, ঠিক আছে? তুমি তোমার সামর্থ্য অনুযায়ী কাজটা করবা, এবং সামর্থ্য অনুযায়ী তুমি যতটুকু করতে পারো, ওইখান থেকে যদি কোনো একটা প্রশ্ন আসে, যেন কখনোই সেটা ভুল না হয়, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। ধরো হচ্ছে আমরা, ধরো একটা বইয়ের ভিতরে 5টা অধ্যায় আছে, ফর এক্সাম্পল 5টা অধ্যায় আছে, 5টা অধ্যায়ের মধ্যে 2টা অধ্যায় খুবই কঠিন, খুবই কি কঠিন, ধরে নাও 5টা অধ্যায় আছে, 2টা অধ্যায় খুবই কঠিন। একটা উদাহরণ দিচ্ছি, এখন বাকি থাকে কয়টা? 3টা অধ্যায় থাকে, বাকি কয়টা থাকে? 3টা অধ্যায় থাকে। এখন এই 3টা অধ্যায় আমার সামর্থ্যের মধ্যে আছে, তার মানে আমি এই 3টা খুব ভালো পারবো। এটা নিয়ে যদি কোনো একটা প্রশ্ন আসে, আমি সবার আগে আনসার করতে পারবো, এই এবিলিটি টুকু এবং এই কনফিডেন্সটা আমার ভিতরে আছে। এখন এই 2টা টপিক মানে 2টা অধ্যায় আমি পারি না, বাট এই 3টা টপিক আমি খুব ভালো পারি, এবং এটা আমার সামর্থ্যের মধ্যে, আমি যতবারই পড়ি মাথায় থাকে, এবং সেটা খুব ভালোভাবে শেষ করতে পারি। এই এই 3টা অধ্যায়কে তুমি খুব ভালোভাবে প্রায়োরিটি দাও, কারণ তুমি এটা ভালো পারো। এবং এখান থেকে যদি প্রশ্ন আসে, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট বোঝার চেষ্টা করবা, এখান থেকে যদি প্রশ্ন আসে, যেন কোনোভাবেই ভুল না হয়, ঠিক আছে? মানে ওইখান থেকে প্রশ্ন আসলে যেন ভুল না হয়। আমাদের ওই যে বার্ষিক পরীক্ষার আগে সবগুলা মানে বইয়ের অধ্যায় শেষ হয় না, মানে আমরা যখন ক্লাস 9-10 বা এইচএসসি তে পড়ে আসছি, পরীক্ষার আগে দেখা যায় সবগুলো অধ্যায় যখন শেষ হয় না, তখন কিছু টপিক আমরা সিলেক্ট করি, কিছু অধ্যায় আমরা সিলেক্ট করি প্রতি বছর যেগুলো আসে, এবং ওই অধ্যায়গুলো ফোকাস দেই যেন এখান থেকে প্রশ্ন আসে, যেন ভুল না হয়, ঠিক আছে না? ব্যাপারটা এরকম। ইংলিশের ক্ষেত্রে তোমাকে আমি এটাই বুঝাবো। যেমন প্রথমত যদি আমি তোমাকে একটা জিনিস তোমাকে বুঝাই,
সেটা হচ্ছে কি, যে আমাদের আহ তুমি ধরো হচ্ছে ভোকাবুলারি পারতেছো না, প্রথমত আমি গ্রামার নিয়ে কথা বলি, দেখো একটু খেয়াল করবা, হ্যাঁ। প্রথমত হচ্ছে ধরো হচ্ছে গ্রামার, এটা তো তোমার আয়ত্তের মধ্যে আছে, সকল শিক্ষার্থী এটা ভালো পারে। এখন তুমি যে এমবিএ পরীক্ষাটা দাও, এখন গ্রামারের ক্ষেত্রে এই টপিকগুলা 100% তুমি শেষ করবা, ঠিক আছে? 100%। দেখো, প্রথমত হচ্ছে যে টপিকটা তুমি ভালো মানে পড়তেই হবে, সেটা হচ্ছে ধরো হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ। আমি তুমি শুরু থেকেই বলতেছি, ল্যাটিন অ্যাডজেক্টিভ এই টপিকটা তুমি খুব ভালোভাবে পড়বা। ল্যাটিন অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ল্যাটিন অ্যাডজেক্টিভ আমরা পার্টস অফ স্পিচ পড়ি, ওকে। পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে, কোন জায়গা থেকে আসে? যেমন ল্যাটিন অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসে। আবার কিছু কিছু আছে তোমার হচ্ছে কি, যে প্রনাউন থেকে আসে, প্রনাউন, রিলেটিভ প্রনাউন যেটা, অর্থাৎ এখানে ধরো হচ্ছে রিলেটিভ যে প্রনাউনটা আছে, রিলেটিভ প্রনাউন, এখান থেকে পরীক্ষায় ধরো হচ্ছে তুমি এটা পড়বা অবশ্যই, রিলেটিভ প্রনাউনটা। আমি যেগুলো থেকে মানে যে টপিকগুলো টাচ না করে ভর্তি পরীক্ষার হলে যাওয়া উচিত না, ওই টপিকগুলো বলতেছি, কেমন? ওই টপিকগুলো তুমি খুব ভালোভাবে পড়বা, মানে কোনোভাবেই কি করা যাবে না, স্কিপ করা যাবে না, বুঝছো? কোনোভাবেই স্কিপ করা যাবে না। আচ্ছা, এখন নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে ধরো হচ্ছে আমরা ল্যাটিন অ্যাডজেক্টিভস গুলো পড়বো, আর রিলেটিভ প্রনাউনটা পড়বো। দেন ভার্বের মধ্যে যদি আমি আসি, সেখান থেকে তুমি জেরান্ড টপিকটা পড়বা, জেরান্ড, জেরান্ড এন্ড পার্টিসিপল, এই টপিকটা পড়বা, জেরান্ড এন্ড পার্টিসিপল, পার্টিসিপল এই টপিকটা পড়বা, ঠিক আছে? জেরান্ড এন্ড পার্টিসিপল। দেন দেখো, এই টপিকটা মাস্ট মাস্ট পড়তে হবে, জেরান্ড এন্ড পার্টিসিপল সম্পর্কে ধারণা নিবা। তারপরে আমরা যদি যাই, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? এগুলো কি তোমাদের আয়ত্তের মধ্যে আছে না? তোমাদের কাছে কি অপরিচিত মনে হচ্ছে? তোমরা কিন্তু পড়েছো, এগুলা তুমি পড়বা, আবারও পড়বা, ঠিক আছে? এই টপিক গুলা দেখো, কি বলতেছি, জেরান্ড এন্ড পার্টিসিপল তো পড়বা, লিঙ্কিং ভার্ব পড়বা, তারপর আরেকটা হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড, সাবজাংটিভ ওয়ার্ড, এই শব্দগুলো পড়বা, ঠিক আছে? সাবজাংটিভ যে ওয়ার্ড গুলো আছে না, এগুলো তুমি খুব ভালোভাবে পড়বা। দেন এখানে 5টা টপিক, এই 5টা টপিক কি তোমার সাথে পরিচিত কিনা একটু বলো তো, এটা কি অপরিচিত মনে হচ্ছে? একটু আমাকে বলো, এই 5টা টপিক তুমি কি অপরিচিত তোমার কাছে? না, তুমি কিন্তু পড়েছো, তুমি এই সিলেক্টেড। আমি ব্যাপারটা এমন না যে আরো যে টপিক গুলো আছে, নাউন বা যে আমার ডিটারমিনার, যেটা ডিটারমিনারটাও আমাদের লিখে নাও, ডিটারমিনার আরো কিছু টপিক আমি লিখবো, ঠিক আছে? যেগুলো আমার না পড়লেই নয়, 100% মাস্ট পড়তে হবে, ঠিক আছে? এখন যে টপিক গুলো আমি বাদ দিতেছি, ব্যাপারটা কিন্তু ড্রপ করে সাউন্ড রিফ্লেক্ট হয়। আমার যে জিনিসটা সেটা হচ্ছে যে, আর যে টপিকগুলো বাদ দিতেছি, ব্যাপারটা এমন না যে ওইখান থেকে প্রশ্ন আসবে না, আসতেও পারে, বাট এগুলো তোমাকে 100% পড়তে হবে, 100% পড়তে হবে, এগুলো বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? নাম্বার 6 এ যদি আমি আসি, নাম্বার 6 এ তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব, ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটা পড়বা, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটাও তুমি খুব ভালোভাবে পড়বা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেন আসো নাম্বার 7, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এই টপিকটা তুমি সিওর যে কোনো একটা পরীক্ষা দাও, তুমি এগুলো পড়বা, ঠিক আছে? এর ভিতর থেকে প্রশ্ন আসবে, আমি বলে দিচ্ছি, এর ভিতর থেকে প্রশ্ন আসবে, গ্রামাটিক্যাল সেন্সে এর ভিতর থেকে প্রশ্ন আসবে। দেখো, সাবজেক্ট এগ্রিমেন্ট, তারপরে রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে 8 নম্বরে সেটা ইনভার্সন, ইনভার্সন, সেটা হচ্ছে কি ইনভার্সন, এই টপিকগুলো পড়বা, ইনভার্সন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আর দুটো টপিক, সেটা হচ্ছে ইমবেডেড কোশ্চেন, ইমবেডেড কোশ্চেন এটা একদমই সহজ। আর হচ্ছে ডার্লিং মডিফায়ার, মানে ড্যাংলিং মডিফায়ার, ঠিক আছে? সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। হ্যাঁ, এটা আসতেছি, মানে তোমাদেরকে একটা সামারি দিচ্ছি, এই টপিকগুলো তোমরা অলরেডি পড়ছো, যেখানেই পড়ো না কেন, অফলাইন অনলাইন তুমি যেখানেই পড়ো, এই টপিকগুলো পড়ছো, এখানে দেওয়া যাবে না, রিফ্লেক্ট হবে, এই জন্য নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, দেখো, ইমবেডেড কোশ্চেন, ড্যাংলিং মডিফায়ার, বুঝছো? আমি কিন্তু সাব টপিক গুলাকে আমরা 1 2 করে লিখতেছি, ব্যাপারটা এমন না এখানে অনেকগুলো টপিক হয়ে যাচ্ছে, এগুলো তুমি পড়ছো। নাম্বার 10 মনে রাখবা, নাম্বার 10 যেটা, সেটা হচ্ছে পিন পয়েন্ট এরর, পিন পয়েন্ট এরর, পিন পয়েন্ট এরর একটু বুঝে নিও। নাম্বার 11 হচ্ছে তোমার হচ্ছে আমরা কারেকশন, কারেকশন, এখান থেকে প্রশ্ন আসবে, আমি বলে দিচ্ছি, প্রশ্ন আসবে, আসবে, ঠিক আছে? আসবে, মাস্ট। এটা কি সবার একটু লেখা হয়েছে? আমি একটু মুছে দিব, যদি লেখা হয় আমি আরো কিছু তথ্য লিখবো, সবাই একটু ঝটপট জানাও। তোমাদের বলা যায় লাস্ট মোমেন্টে যে টপিকগুলো আমি দিতেছি, ভর্তি পরীক্ষার সময় গিয়ে তুমি দেখবা যে গ্রামার পয়েন্ট থেকে এরকমই প্রশ্নগুলো আসছে এই টপিকগুলো থেকে, ঠিক আছে? এই টপিকগুলো সবাই একটু সুন্দর করে লিখবা, সুন্দর করে বলো যে হচ্ছে সবকিছু, সবাই একসাথে একসাথে বলো যে এটা লেখা হয়েছে কিনা, একটু বলো কষ্ট করে, ভাইকে একটু জানাই দাও, একটু জানাই দাও লেখা হয়েছে কিনা। আর যে টপিকগুলো আমি লিখছি, একটাও
তোমার অপরিচিত না, পড়া হয়েছে কিন্তু ওটাকে আবার রিভিশন দিবা। আমারও হ্যাঁ মনে আছে যে এডমিশন যখন দিছিলাম আমি, তখন এই যে এই টপিক গুলো পড়ে গেছিলাম। হ্যাঁ, আমরা মনে করো মানে লাস্ট সময় যখন চট্টগ্রাম আসছি, তখন আমরা থাকার জায়গা পাই না আর কি। হ্যাঁ, থাকার জায়গা না পাওয়ার কারণে তো আমরা একটা মসজিদ ছিল, কেন্দ্রীয় মসজিদ, তোমরা জানো যারা চট্টগ্রামে স্থায়ী আছো। এই কেন্দ্রীয় মসজিদের উপরে, ছাদের উপরে শীতকাল, নভেম্বর মাস, তখন নভেম্বর মাসে ভর্তি পরীক্ষা হইতো। তখন আমরা আশ্রয় নিয়েছিলাম, তো বন্ধু বান্ধব মিলে কি করলাম, এই যে মানে গ্রুপ স্টাডি। হ্যাঁ, বন্ধু বান্ধব মিলে কি করলাম, চিন্তা করলাম যে প্রশ্ন ব্যাংকটা পড়ি, দেখি কোন কোন টপিক থেকে পরীক্ষা প্রশ্ন বেশি বেশি আসছে। আসছে। তখন দেখলাম যে যে টপিক গুলো এখন বলা হয়েছে, এই টপিক গুলো থেকেই মানে ম্যাক্সিমাম এই টপিক গুলো আমরা বেশি পড়ে গেছি পরীক্ষার আগে। হ্যাঁ এই টপিক গুলো পড়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালো একটা কিছু করতে পারছি, বুঝছো ভাইয়া। তো বেশি হতাশ হো না ভাইয়া, দিন শেষে সে শিক্ষার্থী জয়ী যে লেগে থাকতে পারবে, শেষ পর্যন্ত, শেষ বিন্দু পর্যন্ত লেগে থাকতে পারবে, আচ্ছা সেই জয়ী হবে। আচ্ছা, এখন এই যে টপিকগুলো লেখা শেষ সবার, ওকে 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 ডান। এটা আমি লিখতে দাও, আগে লেখা শেষ করি, দেন হচ্ছে আমি সবগুলো নিয়ে কথা বলবো আবার, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা যে টপিকগুলো লিখছি এই টপিকের পরে আমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে আমাদের ধর হচ্ছে প্যারালিজম যে টপিকটা, ঠিক আছে? এই যে প্যারালিজম যে টপিকটা আছে এই টপিকটা তোমরা খুব ভালোভাবে পড়বা, ঠিক আছে? এই টপিকটা পড়বা। আরেকটা আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে সেন্টেন্স সেন্টেন্স কমপ্লিশন। এই একটা টপিক আছে, সেন্টেন্স কমপ্লিশন। এইটা মূলত দেখা যায় যে অর্থবোধকের ক্ষেত্রে আসে। ধর হচ্ছে একটা বড় লম্বা একটা শব্দ থাকবে, মানে একটা মিনিং থাকবে বা একটা বাক্য থাকবে, এটা সবার কাছে মনে হয় একটু কঠিন লাগবে, বাট আমি এই টপিকটা তোমাদের ফ্রি লাইভ ক্লাস দিয়ে তোমাদের এটা করাবো ইনশাআল্লাহ। ফ্রি লাইভ ক্লাস দিব এটা, ঠিক আছে? এই সেন্টেন্স কমপ্লিশন একটা টপিক আছে, এটার একটু ব্যতিক্রম থাকে প্রশ্নগুলা, এবং সেখানে দো, অল দো বা ধরো অর্থবোধকের মাধ্যমে ইনস্পাইট অফ, ডেসপাইট অফ, মানে অর্থবোধকের ক্ষেত্রে তোমার এই পরীক্ষা প্রশ্নগুলো আসে, আনলেস থাকে, তোমরা অবশ্যই দেখে থাকবে প্রশ্ন ব্যাংকের মধ্যে কিছু কিছু প্রশ্ন আছে মানে অর্থভেদে আসে। তো ওইটা আমরা এই টপিক থেকে তোমাদেরকে পড়াই দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং এখানে টোফেল কে আমি ইউজ করব, ওইটা অনুযায়ী তোমাদেরকে আমি পড়াবো, ঠিক আছে? দেন আসো আরেকটা জিনিস, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আরেকটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এই এই টপিকটা বাদ দেওয়া যাবে। কন্ডিশনাল সেন্টেন্স যেখানে পরীক্ষা দাও, ঠিক আছে? কন্ডিশনাল সেন্টেন্স। এখন এই যে যেই টপিকগুলা আমি লিখছি ইংলিশের জন্য, এই টপিকগুলা কখনোই বাদ দিবা না। যতক্ষণ পর্যন্ত তোমার এই টপিকগুলো না শেষ হচ্ছে তুমি কন্টিনিউয়াসলি এটা করতে থাকবা, চালু থাকবে অবশ্যই, ঠিক আছে? অবশ্যই চালু থাকবে। কেমন? ইনভার্সন দিছি, তারপর হচ্ছে তোমার আরেকটা আছে, আহ এটা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট একটা টপিক আছে, সেটাও তোমরা অবশ্যই খুব ভালোভাবে পড়বা, ঠিক আছে? এই টপিকটা অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, এই টপিকটা পড়বা। এখান থেকে আরেকটা তোমার একটা ভার্ব থেকে একটা প্রশ্ন আসে, পজিটিভ ভার্ব একটা টপিক আছে, পজিটিভ ভার্ব। এটা একটু মিস্টেক হয়ে গেছিল, পজিটিভ ভার্ব, হ্যাঁ, পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্ব একটা টপিক আছে, ওই টপিকটাও পড়বা। পজিটিভ ভার্ব যেমন ধর হচ্ছে আমাদের এখানে মেক থাকে, মেকের ইউজ করতে হয়, আবার ধর হচ্ছে হ্যাড থাকে, কেমন? আবার লেট দ্বারাও এখানে আবার কিছু ইউজ থাকে, সেগুলো আমরা একটু পড়বো পজিটিভ ভার্বের মধ্যে। আবার হচ্ছে আবার মেক থাকে, মেক থাকে, এগুলা। আচ্ছা, এই যে জান্নাতেন বলছে কমালেও 15টা টপিক হয়ে গেছে। এইটা তো বাবা একটু বলি, এইটা তো 15টা টপিক বলতে আমি তো একটা টপিকের ভিতর আর একটা সাব টপিক তোমাকে বলছি। এখানে 15 টপিক না, 15 টপিক কখনো হয় না। আমি 1 2 3 4 করে করছি, এই জন্য একটু বেশি হয়েছে, ঠিক আছে? কিন্তু ওই টপিকের যেমন ধরো অ্যাডজেক্টিভের মধ্যে অনেক একটা দিতে পারতাম, ল্যাটিন অ্যাডজেক্টিভ, আর একটা আছে তোমার ওটা একটাতে দিতে পারতাম। ভার্বের মধ্যে কজেটিভ ভার্ব, জের এন্ড পার্টিসিপল একটাতে দিতে পারতাম, ওটাকে 3টা করছি। এটা তোমার বুঝতে হবে জিনিসটা ভাই, ঠিক আছে? একটু বুঝতে হবে। আশা করি বুঝছো। এখানে আরেকটা টপিক, সেটা হচ্ছে রিডান্সিয়া, অথবা ধর হচ্ছে তোমাদের মিসসেলেনিয়াস একটা টপিক আছে, ঠিক আছে? মিসসেলেনিয়াস মিসসেলেনিয়াস নামে একটা টপিক আছে, ওই টপিকটা থেকেও তোমার বিভিন্ন ভাবে প্রশ্ন আসে। মিসসেলেনিয়াস একটা টপিক আছে তোমাদের, ওই টপিক থেকে প্রশ্নটা পড়ে ফেলবা, ঠিক আছে? রিডান্সি থেকে একটু কমই, মানে তবে মিসসেলেনিয়াস এর মধ্যে পড়েছে। এতটুকু কি সবার ক্লিয়ার? একটু কষ্ট করে জানাও যে ইংলিশের জন্য যে টপিকগুলা তোমাদেরকে দিছি, বা যে টপিকগুলা, মানে এটা গ্রামারের ক্ষেত্রে বলতেছি আমি, এখনো ওই তোমার ভোকাবুলারিতে যাই না এখনো। আমি গ্রামারের কথা বলতেছি, এই টপিকগুলা বাদ দিবা না, এই টপিকগুলা 100% তোমাকে পড়তে হবে, ঠিক আছে? 100% পড়তে হবে, 100% পড়তে হবে। আর ভয়েস এন্ড নারেশন, এটা তো তোমরা হচ্ছে লিটারি আগে থেকে খুব ভালোভাবে একটা প্রস্তুতি থাকে তোমার। তোমার ভয়েস এন্ড লিটারেচার, ভয়েস এন্ড হচ্ছে তোমার কি বললাম, নেরেশন, সরি নেরেশন। ওই নেরেশন আর হচ্ছে ভয়েস, এটা একটু দেখবা,
এটা একটু দেখবা, যদি মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে, কিছু কিছু বাক্য থাকে যেগুলোর উপরে বাই বসে না, ঠিক আছে, কিছু কিছু বাক্য থাকে যেমন ধরো ইম্পোর্টেড ইন বসে, হ্যাঁ, সারপ্রাইজ এড বসে, এগুলোর সাথে বাই বসে না। তো ওইখান থেকে তোমার ভয়েস থেকে একটু দেখে নিবা। হ্যাঁ, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, ইয়েস, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ একটা আছে। আচ্ছা, এই যে যেই টপিকগুলা তোমাকে বলছে, এখান থেকেও যদি আমি সিলেকশন করি, যে আহ, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন 100% আসে, সেটা হচ্ছে যে টপিকগুলো আমি লিখছি, এই টপিকগুলোর মধ্যেও কিছু বেস্ট টপিক আছে। যে টপিকগুলো আমি লিখছি, এই টপিকগুলোর মধ্যেও কিছু বেস্ট টপিক আছে। সেটা কি, এখন তুমি প্রত্যেক দিন এভরিডে, ঠিক আছে, এভরিডে তুমি এই টপিকগুলো পড়বা, প্রত্যেক দিন চেষ্টা করবা এই টপিকগুলো পড়ার জন্য। প্রত্যেক দিন আমি যে টপিকগুলো লিখছি এগুলোর মধ্যে কিছু সেরা টপিক আছে, কিছু বেস্ট টপিক আছে, যেগুলা প্রত্যেক বছরই আসে, কখনোই বাদ পড়ে না, ঠিক আছে, প্রত্যেক বছর আসে। তার মধ্যে এই টপিকগুলো প্রত্যেক দিন তুমি এদের সাথে দেখা করবা। যতক্ষণ পর্যন্ত তোমার এটা 100% ক্লিয়ার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি এর সাথে দেখা করতেই থাকবা প্রত্যেক দিন, ঠিক আছে। তারপর হচ্ছে পিন পয়েন্ট ইরর, এই টপিকগুলোর সাথে প্রত্যেক দিনই তুমি দেখা করবা, যতক্ষণ পর্যন্ত তোমার টপিকটা কি না শেষ হচ্ছে, কেমন। তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সবগুলো লিখছি, তার মধ্যে এটা আবার আরেকটা গুরুত্বপূর্ণ, মানে ওগুলোর মধ্যে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 4, রাইট ফর্ম অফ ভার্ব, এটা মাস্ট, রাইট ফর্ম অফ ভার্ব অবশ্যই পড়বা, ঠিক আছে, অবশ্যই পড়বা এটা। নাম্বার 5 হচ্ছে কারেকশন কারেকশন এটা। আর নাম্বার 6 হচ্ছে ইনভার্সন, কেমন। তাহলে যতগুলো টপিক আমি দেখছি তার মধ্যে আরো কিছু টপিক যেগুলা সবচেয়ে মোস্ট বেশি হাইলাইটেড, সেটা হচ্ছে এই টপিকগুলা, ইনভার্সন, কারেকশন, রাইট ফর্ম অফ ভার্ব। এখন এই কারেকশন পড়তে গেলে তুমি সব টপিকের সাথে দেখা করতে হবে, ঠিক আছে। রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট এগ্রিমেন্ট, পিন পয়েন্ট এরর, কন্ডিশনাল সেন্টেন্স, ইনভার্সন, আর হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। এই টপিকটা তুমি অবশ্যই, মানে অবশ্যই পড়তে হবে, অবশ্যই। অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, যে নর থাকে, নর আই এম অথবা এম আই, যে এগুলো থাকে সেগুলো, ঠিক আছে। আমার কথাগুলো বুঝছো? ইংলিশের জন্য প্রত্যেকদিন এগুলা পড়বা, মানে গ্রামারটা তোমাকে ধরতে হবে। এখন তুমি বিতে পরীক্ষা দাও, ডিতে পরীক্ষা দাও, এতে পরীক্ষা দাও, সিতে পরীক্ষা দাও, যেখানে দাও, গ্রামারটা তোমার ধরে রাখতে হবে, কারণ গ্রামারটা তুমি পারো। আর যদি গ্রামারটা তোমার ঠিকঠাক না থাকে, তুমি শুধুমাত্র ভোকাবুলারি ধরে নিলে লাভ আছে? এখন যদি বলো যে স্যার মনে রাখতেছে না, মানে মনে রাখতে পারতাছি না, হাজার হাজার পড়তেছো, তোমার গ্রামার পয়েন্ট ঠিক নাই, তুমি ওটা নিয়ে কেন দৌড়াচ্ছ? ছোট্ট একটা এক্সাম্পল হচ্ছে, তোমার সামর্থ্যে যেটা তুমি খুব ভালো পারো সেটাকে সব থেকে বেশি প্রায়োরিটি দাও, এবং ওইখান থেকে যদি প্রশ্ন আসে যেন কোনো রকম ভাবে ভুল না করো, ঠিক আছে, এটা করো। এখন তুমি যদি যেটা পারো সেটা না পড়ে, তুমি যেটা পারো না ওইখানে বেশি সময় দাও, আর এই পারা জিনিসটা ভুলে যাও, তখন সমস্যা হবে, ঠিক আছে, অবশ্যই সমস্যা হবে। এই জিনিসটা একটু খেয়াল করবা। না, আমার ভোকাবুলারিটা আছে এই গ্রামার পয়েন্টে যে টপিকগুলো আমি বলছি, এই টপিকগুলো থেকে মানে মাস্ট প্রশ্ন আসবে। আচ্ছা, তোমরা এই বাংলা ভোকাবুলারি পার্টের পরে দেখিও, বাংলাতে 4টা টপিক বলবো, 4টা টপিক থেকে অ্যাটলিস্ট 8টা কোশ্চেন তুমি পাবা, 8টা, ঠিক আছে। একটু পর দেখা করতে তোমাদের সাথে। হ্যাঁ, আচ্ছা, এখন এটা আর কি, এখন ইংলিশের জন্য এগুলা খুব ভালোভাবে পড়বা, প্রত্যেকদিনই পড়ার চেষ্টা করবা, এখান থেকে প্রশ্ন থাকবে। আর কিছু আছে অর্থের ক্ষেত্রে, কি অর্থবোধের ক্ষেত্রে আসে, সেটা যদি তোমরা না পেরে থাকো, সেটা আমি ফ্রি লাইভ ক্লাস দিয়ে হলেও আমি তোমাদেরকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, এখন এখন আসো একটা যে জিনিসটা দেখাবো, সেটা হচ্ছে আমাদের ভোকাবুলারিটা কি করবা। দেখো, এই যে ভোকাবুলারিদের মধ্যে আমরা প্রথমতই স্যানোনিম অ্যান্টোনিমকে বাদ দিয়ে দিব, ঠিক আছে। আমি কি পড়বো প্রথমত, আমি যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা এটা অবশ্যই পড়ে ফেলবা, সাবস্টিটিউশন, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে তোমাদের গ্রুপ ভার্ব, এই গ্রুপ ভার্বটা পড়বা, গ্রুপ ভার্ব, স্যানোনিম অ্যান্টোনিমের কথা আশপাশ রাখবো না। নাম্বার 3 হচ্ছে আমার এটা ফ্রেজ, একটা হচ্ছে আমার ফ্রেজ, যে ফ্রেজ গুলো আছে সেগুলো পড়বো, ফ্রেজ, ঠিক আছে, ফ্রেজ, এটা পড়বা। নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে আমাদের আহ স্পেলিং, এই এই বছর আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে। স্পেলিং গত বছরে ছিল না, এই বছর আসার সম্ভাবনা আছে। স্পেলিং, ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর হচ্ছে গ্রুপ ভার্ব, ফ্রেজ, স্পেলিং, দেন হচ্ছে প্রিপোজিশন, এটা অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো, এটা 100% পড়বা, কোনো রকম বা বাদ দেওয়া যাবে না। তুমি বাকি যেগুলা ধরো হচ্ছে প্রভাব বা ধরো হচ্ছে ট্রান্সলেশন, এটা তুমি 19-20 করতে পারো, বা ধরো হচ্ছে এতগুলা কেমনে পড়বা, ঠিক আছে। ট্রান্সলেশনের জন্য
তোমার কিছু কিছু জিনিস আছে যেগুলা একটা অর্থ জানলে পারা যায়। কেমন? যেমন ধরো সেলডম। সেলডম মানে হচ্ছে কদাচিৎ। কি বলো? কদাচিৎ। ওই বাক্যের মধ্যে যদি কোনো কিছু একটা বাক্য থাকে, ওই বাক্যের মধ্যে যদি সেলডম শব্দ থাকে, তাহলে তার বঙ্গানুবাদ তুমি দেখবা কোথায় কদাচিৎ কথাটা আছে, ওটাই উত্তর হবে, এরকম। কিন্তু এইখানে যে 5টা টপিক দিছি না, এই 5টা টপিক কোনোভাবে মিস করা যাবে না, মানে কোনোভাবেই না। ঠিক আছে? এগুলা পড়বা, এবং পড়ার পরে যদি তোমার এটা কমপ্লিট হয়ে যায়, 100% কমপ্লিট হয়ে যায়, পরবর্তী স্টেপ যেগুলো আছে এগুলো পড়বা। এখন কথা হচ্ছে ভাই, আপনি সেন্টিমেন্টাল বাদ দিলেন কেন? তুমি আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারো। আমি এটা বলবো যে ভাই, তুমি সেন্টিমেন্টাল মাথা কামায় না। ঠিক আছে? মাথা কেমন কামায় না? আমাদের বি ইউনিট বলো, ডি ইউনিটে বলো, দেখা আছে ইংলিশে প্রশ্ন যেরকম হোক না কেন, যারা গ্রামারটা ভালো পারে এবং এই যেখানে 5টা টপিক খুব ভালো যারা পারে, তারা মোটামুটি 30-এর মধ্যে অনেক ভালো একটা মার্ক করতে পারে উইথাউট সেন্টিমেন্টালি। এখন সেন্টিমেন্টালি যে তোমাকে পড়তে না করতেছি ব্যাপারটা কিন্তু এমন না। মানে আমি কখনো কিন্তু এটাও বলি না যে ওটা পড়বা না, ওটা পড়বা কখন, যখন এটা তোমার শেষ হবে। কারণ কি বলতো? কারণ অর্থ একটা জিনিস, তুমি অনেক পড়তেছো বাট সেটা মাথায় রাখতে পারতেছো না, আর নিজে নিজে তখন একটা ডিপ্রেশনে চলে যাচ্ছ, এর মাথায় কোনোভাবেই তুমি বুঝতে পারতেছো না। হাজার হাজার প্রিভিয়াস এর কোয়েশ্চেন, অ্যাডমিশন, বিসিএস, অনেকগুলা কোয়েশ্চেন মাথায় রাখতে পারতেছো না। তো যেটাতে বেশি তোমার প্যারা হচ্ছে, যেটাতে অনেক ডিপ্রেশনে চলে যাও, সেখান থেকে একটু দূরে চলে আসো। দূরে চলে আসে তোমার যেটা ইয়ের মধ্যে আছে, অ্যাবিলিটির মধ্যে আছে, ওইটা তুমি শেষ করো। তারপরে একটা সময় ওই দিকে তুমি গিয়ে মুভ করবা, দেখবা তাহলেই হবে। ঠিক আছে? আর যদি স্যান্ড তুমি পড়ো, তাহলে টেক্সট বুকের যে তোমার যে প্যাসেজ গুলা ছিল, ওই প্যাসেজের মধ্যে যেগুলা গুরুত্বপূর্ণ, যে কিছু কিছু ওয়ার্ড আছে গুরুত্বপূর্ণ, ওই ওয়ার্ড গুলো একটু টাচ করবা, দেখবো ওইখান থেকে চলে আসতে পারে। ঠিক আছে? কথা কি বুঝছো? স্যান্ড তুমি পড়বা, বাট এগুলা শেষ করার পরে, এগুলা শেষ করার পরে। ওকে, আমার কথাটা কি তোমরা বুঝছো? এটা যে কোনো ইউনিটের জন্য তুমি এগুলো শেষ করবা, বাকি যেগুলো ফ্রেজ ইডিয়মস আছে এগুলো পড়বা, ট্রান্সলেশন পড়বা, এগুলো পড়বা কখন? এগুলো শেষ হওয়ার পরে। কথা কি বুঝছো? ঠিক আছে? এটা ম্যান্ডেটরি, একদম ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, পড়তেই হবে। এখন এখানে আরেকটা, আরেকটা যে এখন আরেকটা যে জিনিসটা, সেটা হচ্ছে যে তোমাদের কি বলে, লিটারেচার জিনিসটা। লিটারেচার থেকে আমরা কি করব দেখো, এই লিটারেচার থেকে তোমরা যে কাজটা করবা সেটা একটু দেখো। লিটারেচার, এই লিটারেচার পয়েন্টের মধ্যে তোমাদের দুইটা জিনিসকে তুমি টার্গেট করবা। একটা হচ্ছে অ্যাডমিশন, একটা অ্যাডমিশন। এখন এইটা তো ধরো হচ্ছে কিছু কিছু আছে বুঝার, আর কিছু আছে মুখস্থ, আর হচ্ছে বিসিএস, বিসিএস। হ্যাঁ, এই যে অ্যাডমিশন যে কোশ্চেন গুলা, অ্যাডমিশন বলতে কি শুধু সিউর না, যতগুলা ভর্তি পরীক্ষা হয়েছে, তুমি যে একটা বই কিনছো ইংলিশের জন্য, অ্যাডমিশনের জন্য, ওই বইয়েতে যতগুলা টপিক আছে, ঠিক আছে, যতগুলা প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলো পড়ে ফেলবা। কেমন? আর এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ওয়ার্কস। সেটা হচ্ছে কি? ওয়ার্কস, মানে তার যে লেখনী গুলা পড়বা, কবি, তারপরে ধরো হচ্ছে পোয়েট, বিভিন্ন যে পোয়েটের নামগুলো আছে সেই নামগুলা পড়বা। পোয়েটের নাম মানে কবিদের নাম, তারপর হচ্ছে তার ওয়ার্কস, কি কি লেখা ছিল, উপন্যাস ছিল নাকি ট্রাজেডি ছিল, ঠিক আছে, এগুলা পড়বা। আর ধর হচ্ছে এটা কোন ধরনের। আবার কিছু কিছু কবি আছে যাদেরকে স্ট্রাকচারালি তাদের চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারে ভাগ করা হয়েছে। মরমী কবি কাকে বলা হয়, বা রিবেল পোয়েট যেটা আমরা বলতে পারি, তারপর হচ্ছে পোয়েট অফ নেচার, ঠিক আছে, প্রকৃতির কবি কাকে বলা হয়, রোমান্টিক পোয়েট কাকে বলা হয়, এই জিনিসগুলো দেখবা। এমনটা না যে তোমাকে জীবন ছাড়া দিয়ে একদম দেখতে হবে, যে একদম প্রত্যেকটা প্রশ্নই করতে হবে একদম ডিপ ভাবে, না, এটা কিন্তু ডিপ না। ডিপটা শুধুমাত্র বিসিএস পরীক্ষাতেই হয়। অ্যাডমিশনের সময় তোমার কবিদের নামগুলা পড়বা, আর ওই কবি কি কি লিখছিল, আর ওইটাকে কি বলা হয়, উপন্যাস বলা হচ্ছে নাকি নাটক বলা হচ্ছে নাকি ট্রাজেডি বলা হচ্ছে, এই জিনিসগুলো দেখবা। দ্যাটস এনাফ। ঠিক আছে? এইটা পড়বা, তাহলেই হবে। আর এখান থেকে এগুলা প্রশ্ন আসে। আর কিছু কিছু আছে তোমার হচ্ছে উক্তি, কিছু কিছু উক্তি আছে, স্পিচ যেটা বলে আমরা, কিছু কিছু উক্তি আছে, তাদের যে কথাগুলা, ঠিক আছে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য গুড, এইরকম কিছু তোমার উক্তি থাকে, স্পেস থাকে, সেগুলো তুমি একটু পড়বা, কবিদের উক্তিগুলা পড়বা। ঠিক আছে? তাহলেই হবে। আহ একটু বলো ইংলিশের জন্য আমি যে টপিকগুলো দিচ্ছি, এই টপিকগুলা বারবার পড়বা, যেহেতু এই মাসটা সময় আছে তোমার হাতে। ডি ইউনিটের তো একটু বেশি সময় আছে, বাট ডি ইউনিটের অল্প সময় আছে, সময় নেই বললে চলে। তোমরা আমাকে একটু বলো যে ইংলিশের জন্য যে কথাগুলো আমি তোমাকে বলছি, এই কথাগুলা মেনটেন করে তুমি এই এই কয়েকটা দিন তুমি ভালোভাবে পড়ো। ঠিক আছে? আর তুমি বুঝছো কিনা আমি একটু জানো, দেন তোমার শুভভাবে বাংলা লিখতে দেখাবে, তারপর হচ্ছে তোমার জিকেটা দেখাবে, সবগুলোই মোটামুটি দেখাবে। ঠিক আছে? একটু বলো ক্লিয়ার করে যে এখানে তোমরা বুঝছো কিনা, একটু বুঝছো কিনা। আর এই যে
জিনিসটা, যে সময়টুকু আছে, ডিপ্রেশনে যাবে না কখনো। মানে টেনশন করবে না, ঠিক আছে? টেনশন কোনোভাবে করা যাবে না। তুমি তোমার মতো করে সুন্দর করে পড়াশোনা করা, গুছগাছ করে, শুধুমাত্র যে সময়টা ফোনে দিতা বা ফ্রেন্ড সার্কেল দিতা, সেই সময়টা মাইনাস করে পড়াশোনায় দাও। আর কিছুই না, আর কিছুই না। একটু বলবা, ঠিক আছে? একটু বলো যে সব এখানে ক্লিয়ার হয়েছে কিনা, একটু বলো। আর এইভাবেই পড়বা, এইভাবেই পড়বা। 3 নাম্বার লিখতেছিলাম বিভিন্ন উক্তিগুলা, ঠিক আছে? তাদের যে কবিদের যে উক্তিগুলা, সেগুলো আর কি। আড্ডা। আচ্ছা, আরেকটা আছে তোমার লিটারের টার্ম গুলা। লিটারের কিছু টার্ম আছে, কিছু টার্ম আছে যে টার্ম গুলা থেকে প্রশ্নগুলো আসে। লিটারের টার্ম গুলা যেমন ধরো হচ্ছে আমাদের মেটাফোর। হ্যাঁ, মেটাফোর, এটা আমাদের মনে রাখা উচিত। তারপর ধরো হচ্ছে পার্সনিফিকেশন, পার্সনিফিকেশন, মেটাফোর, তারপর হচ্ছে পার্সনিফিকেশন, তারপর হচ্ছে সিমিলি। হ্যাঁ, সিমিলি। এই যে এগুলা কি বলা হয়, এগুলো একটু দেখবা, টার্ম গুলা দেখবা। তারপর হচ্ছে কমেডি কাকে বলে, কমেডি কাকে বলে, এগুলো একটু দেখবা, ঠিক আছে? আহ পোয়েট, এটা তো আমরা বুঝতে, পোয়েট্রি, কবিতা, এগুলো একটু দেখতে হবে। কেমন? ক্লিম্যাক্স, মানে ক্লিম্যাক্সটা জিনিসটা কি, ক্লিম্যাক্স যে বললাম যে ক্লিম্যাক্স, এই জিনিসটা গুলা কি, মানে টার্ম গুলো একটু পড়িও। ওইখানে অবশ্যই দেওয়া আছে ট্রাজেডি কাকে বলে, তারপর হচ্ছে কমেডি কাকে বলে, ক্লিম্যাক্স জিনিসটা কি। তারপরে এখানে আমরা পার্সনিফিকেশন, সিমিলি, মেটাফোর, লিটারের যে টার্ম গুলো আছে, এই টার্ম গুলো দেখবা, ফিগার অফ স্পিচ, ঠিক আছে? ওকে, ডান। তো এখন হ্যাঁ, বাংলা একটু ওদেরকে বলে দেন। ইংলিশের জন্য তোমরা প্যারা নিবা না। তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা বি ইউনিটে প্রশ্ন যতই হার্ড আসুক না কেন, ইংলিশে যতই কঠিন হোক না কেন, তুমি বাংলা এবং জিকেটা সহজ পাবা তুলনামূলক ভাবে। ইংলিশের চেয়ে তুলনামূলক ভাবে বাংলা এবং জিকে সহজ পাবা, ঠিক আছে? আর ওই দুইটা দিয়ে তুমি এগিয়ে যাবা, এবং ওই দুইটার ভিতরে তুমি খুব ভালো একটা প্রিপারেশন নিবা, তাহলেই দেখবা যে ওইটা। কিন্তু ইংলিশ প্রিপারেশন নিবা না, ব্যাপারটা এমন না। ইংলিশে প্যাসেজ একটু বলি, এটা শেষ করে দিচ্ছি। প্যাসেজ, এটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা বলা হয় না, প্যাসেজ। এই যে প্যাসেজটা তোমাকে কমন দেওয়ার মতো যদি কেউ বলে থাকে যে প্যাসেজ এটাই আসবে, এটাই আসবে, এটা একটা বেশি রকম ভাবে বলা, ঠিক আছে? প্যাসেজ জিনিসটা হচ্ছে তোমার অর্থের উপর ডিপেন্ড করে। এখন এই যে সাম্প্রতিক একটা ঘটনা ঘটলো, বা বিশ্বের কোনো একটা ঘটনা ঘটছে, বা ধরো হচ্ছে আলোচিত কোনো একটা জিনিস, বা ধরো হচ্ছে সেটা খাদ্য হইতে পারে, খাদ্য পুষ্টি হইতে পারে, কোনো একটা অর্গানাইজেশন হতে পারে, কোনো একটা অর্গানাইজার নিয়ে হইতে পারে, কোনো একটা সাংগঠনিক কোনো একটা জিনিস নিয়ে হতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? এই যে প্যাসেজটা আনকমন, এখানে 5টা প্রশ্ন হয়। এখন এই প্যাসেজ থেকে যদি তুমি উত্তরগুলা, তুমি আগে দাগাতে যাবা না, প্যাসেজ নিয়ে প্যারা খাবা না। প্যাসেজ তোমার আসলে এখন তুমি যদি বলো যে আমি ফার্স্ট পেপারে সবগুলা প্যাসেজ পড়ছি, একটা আসবে না, হবে না, হবে না, আর ভোকাবুলারি করতে হবে। ঠিক আছে? তোমার ভূগোলের স্ট্যান্ডার্ড যারা আছে সে বলবা। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, আমরা যখন এই যে পরীক্ষা দিছিলাম তখন প্যাসেজ অ্যান্সার করার জন্য যেটা করতাম, আগে প্যাসেজের যেই কোশ্চেন গুলো ছিল এগুলো আগে পড়তাম। কারণ অনেক বড় প্যাসেজ, তোমার সময় মাত্র খুবই কম। এখন তুমি যদি প্যাসেজ পড়ে অ্যান্সার করতে যাও তাহলে সমস্যা হইতে পারে। আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আগে প্রশ্ন পড়ছি, অর্থাৎ এই প্যাসেজ থেকে যে 5টা প্রশ্ন থাকে ওই প্রশ্নগুলো পড়ছি, তখন আমার মাথা ক্যাচ করে ফেলছে যে প্রশ্নগুলো, লাইন শব্দগুলো সেইগুলা। তখন আমি প্যাসেজের মধ্যে যে শব্দগুলো এই শব্দের সাথে মিল পাইছি, তখন আমার অ্যান্সার কত সুবিধা হয়েছে, বুঝতে পারছো? তাহলে চেষ্টা করবা। এখানে একটা জিনিস হতেছে, যদি কোনো একটা শিক্ষার্থী যদি মনে করে যে প্যাসেজটা আমি আগে দাগাবো, তাহলে একদম ভুল অবস্থা খারাপ। বা শেষ। হ্যাঁ, এটা হয় আগে দাগালে, যদি পারো না, যদি পারো তাহলে আগে দাগাবা। তুমি যদি কনফিডেন্স থাকে যে প্যাসেজ পারবো আমি, আমার ভোকাবুলারি স্ট্রং আছে, তাহলে সমস্যা করো। নাই, যাও। কিন্তু আদারিস করা যাবে আর না, আর তুমি যদি সেই পরবর্তীতে চলে যাবে, ঠিক আছে? তাহলেই হচ্ছে। আর যদি সমস্যা থাকে তাহলে পরে দেখাবো আর কি, সময় থাকলে আর কি। ওকে, এখন আমি তোমার জুল ভাই যেটা বললো সেটা হচ্ছে, তুমি বাংলা জিকেতে বা ইংলিশে তুলনামূলক একটু কঠিন হয়, তুলনামূলক একটু কঠিন, আবার বলতেছি। এখন তোমাকে মূল খেলাটা খেলতে বলছে বাংলা জিকেতে। হুম। বাংলাতে খেলাটা খেলে দিতে হবে এখানে। বাংলাতে 30, বাংলাতে খেলা হবে না, গতবার এক শিখতে শিক্ষার্থী হবে। বের হয়ে বলতেছে ভাই 30টা যদি না হয় তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খাতা থাকবে, তাদের নামে অভিযোগ করবো। মানে 30 হ্যাঁ, 30 পাইছে পরে, আচ্ছা দেখি yes. পরে দেখে 10 রেজাল্ট দিছে, খারাপ হচ্ছে এক সাবজেক্ট, বাদ বাংলা 30 পাইছে। জিকে আর বাংলায় খেলা এখানে খেলতে হবে, খেলা মানে কূপ দিতে হবে, এখানে খুব এখানে দিতে হবে, বড় করে কূপ দিতে হবে, ঠিক মানে আছে? তোমার এখানে হাতছাড়া করা যাবে না। হ্যাঁ। তুমি এখানে তোমার কোন রকম দিনে পাস করতে পারলে হবে, কিন্তু মূল খেলাটা হচ্ছে 30 আর 40, কত জুয়েল? 30 48 70। 70। হ্যাঁ, 70 কোন শিক্ষার্থী পারে 70, আর দলে ইংলিশে 8 পাইছে, 8 পাইছে। 8 পাইছে, কত 78, জিপে কত? জিপে 10 এর মধ্যে 8। 8, আচ্ছা দলাম জিপে 10 এর মধ্যে আছে 86 শিক্ষার্থী যদি পায় তাহলে সেই 500 মধ্যে প্রতিশত কত? 500। 500, 1 থেকে 500 মধ্যে আর প্রতিশত 500 পজিশন হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমাকে সব সব সাবজেক্ট সাবজেক্ট ডাকবে। না আমরা কি বলবো ভাই, ইংলিশ বাদে আর কি, ইংলিশ বাদে, ইংলিশ যেটা 8 পাইছে আর কি, ইংলিশ ছাড়া আর কি বাকিগুলো টানবে তোমাকে, বুঝছো ভাই? খেলাটা কোন খেলতে হবে এখানে, একদম চিল্লাচিল্লি শেষ।
অ্যানালজি অ্যানালজি গুলা প্রিভিয়াস এর গুলো পড়বা, তাহলে শেষ। অ্যানালজি তোমরা যে বইগুলো পড়ো অ্যাডমিশনের জন্য, অ্যানালজি প্রিভিয়াস এর কোশ্চেন পড়বা, তাহলে হবে। এছাড়া নতুন করে কিছু পড়া দরকার নেই। বাট অ্যানালজি যখন তুমি পড়তে যাবা, তখন অর্থ দেখার চেষ্টা করবা, একটু বোঝার চেষ্টা করবা। মুখস্থ জিনিসটা সবসময় নিয়ে রাখলে হবে না, মানে বুঝবা যে আসলে এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, কেন হইলো, তাহলেই হবে, আর কিছু না। ওকে, আবার বলতেছি, মূল খেলাটা হচ্ছে বাংলা যেই খেলতে হবে, তুমি এখানে তোমাকে সফল হতে হবে। ওকে, এখন আমি তোমাকে কয়েকটা টপিক বলি, কয়েকটা কথা বলি বাংলাতে। এখন এই বাংলাতে যদি তুমি 30-এ 30 পাইতে চাও, 30-এ 30 পাইতে চাও, তাহলে প্রথমত তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাংলা যে গদ্য পদ্য, হ্যাঁ গদ্য এবং হচ্ছে প্লাস পদ্য, গদ্য প্লাস পদ্য, এই গদ্য পদ্য থেকে তোমাকে অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে 100% শিওর। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া গদ্য পদ্য থেকে কিরকম প্রশ্ন আসবে? একেবারে সহজ, একেবারে সহজ, এখানে কোনো মানে ডিপ কোশ্চেনের চিহ্ন পাবে না তুমি। আবার বলতেছি আমি, এই গদ্য আর পদ্য থেকে তুমি, গদ্য আর পদ্য এগুলো থেকে তুমি ডিপ কোনো কোশ্চেনই পাবে না, একেবারে সহজ কোশ্চেন হবে। বুঝতে পারছি? এখন কিরকম প্রশ্ন হবে? যেমন তোমার হচ্ছে একটা লাইন দিছে কবিতার, মনে করো একটা লাইন দিয়ে বলছে যে এই লাইনটা কোন কবিতার মধ্যে আছে। আমার কথা যদি বিশ্বাস না হয় ভাই, তুমি প্রশ্ন ব্যাংকটা খোলো, বিগত বছর প্রশ্নটা দেখো, দেখো এরকম প্রশ্ন তুমি 2 থেকে 3টা পাবা, 2 থেকে 3টা পাবা। কি প্রশ্ন বলছে? যে দক্ষিণা দুয়ার গেছে খুলি, এই লাইনটা কোন কবিতায় আছে? জুয়েল, এই লাইনটা কোন কবিতা আছে? দক্ষিণা দুয়ার গেছে খুলি, হ্যাঁ তাহারই পড়া মানে। হ্যাঁ, এই যে দেখছো কেন পারবা তুমি? যখন তুমি কবিতাটা পড়বা, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে দেখো আমি আবার বলতেছি ভাই, বাংলাতে 30-এর 30, মানে এখানে কোপটা দেওয়া খুবই সহজ, মানে এখান থেকে নাম্বার হাতছাড়া মানে তোমার চান্স হাতছাড়া হয়ে যাবে, একেবারে সহজ। এখন 30-এ কি বলছি, জাস্ট তোমার কাজ হচ্ছে কি গদ্য পদ্যগুলো ভালো মতো পড়বা। কোন গদ্য পদ্যের মধ্যে চরিত্রগুলো আছে, যেমন তোমার একটা যদি বলি যে তোমার এই যে, হ্যাঁ যেমন, হ্যাঁ দেখো দেখো খেয়াল করো ভাইয়া, হ্যাঁ বাংলাতে তাহারই পরবর্তী, হ্যাঁ ঠিক আছে। এখন আর প্রশ্ন আসতে পারে যে অনুপম, একবার দেখবা এই যে গদ্য পদ থেকে যেগুলো কথা বলতেছি না ভাইয়া, এগুলো দেখবা বিগত বছর থেকে হুবহু কমন আসছে, বিগত বছর থেকে হুবহু কমন আসছে। এই যে গদ্য পদ্ধতিতে তুমি কি পড়বা? চরিত্র পাবা, চরিত্র। এখন চরিত্র বলতে কি বুঝাচ্ছি? চরিত্র বলতে বোঝাচ্ছি যে গদ্য পদ্যের মধ্যে, যেমন দেখো অপরিচিত গল্পের মধ্যে অনুপম আছে, কল্যাণী আছে, শম্ভুনাথ বাবু আছে, মামা আছে, হরিশ আছে। হরিশের কি গুণ আছে? রসিকতার গুণ আছে, আসর জমাইতে পারে, বুঝতে পারছো? তারপরে অনুপমের যোগ্যতা কি? বিএ পাস, এমএ পাস, তাই না? এগুলা। তাহলে এই যে চরিত্র এবং হচ্ছে আহ্বান গল্পের যদি কথা বলি, আহ্বান গল্পের মধ্যে কি আসে? আহ্বান গল্পের মধ্যে বুড়ির সাথে আহ্বান মানে লেখকের কবে দেখা হয়েছে, এবং লেখক কয়বার ছুটিতে বাসায় আসছেন, বুড়িকে, এগুলো আসে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই যে তুমি যে গদ্য পদ্যগুলো পড়বা, আবার বলছি, তুমি যে গদ্য পদ্যগুলো পড়বা, যে গদ্য আর পদ্যগুলো পড়বা, এই গদ্য পদ্যের যা লেখক, কি বলতেছি ভাইয়া, লেখক আছে, লেখক, হ্যাঁ গদ্য পদ্যের লেখক, এই যে লেখকদের কি কি আছে? সাহিত্য, লেখকদের কি পড়বা, কি পড়বা? সাহিত্য প্লাস জন্ম, নট জন্ম সাল না, জন্ম স্থান, জন্মস্থান। আবার বলতেছি, এই যে লেখকের সাহিত্য বা ওই যে কি উপন্যাস, কাব্যগ্রন্থ, নাটক কি কি আছে এগুলা, এবং তাদের জন্মস্থান, তাদের বাসা কোথায়, তারা কোথায় জন্মগ্রহণ করেছেন, এবং গত বছর মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত যে নাম আছে, হ্যাঁ তাদের যে বিকল্প নাম, যেগুলো আমরা ছদ্ম নাম বা উপাধি বলি না, এগুলো থেকে পরীক্ষা একটা প্রশ্ন আসবে। তাহলে কি বলতেছি, লেখক, উপাধি, হ্যাঁ উপাধি, তারপর হচ্ছে ছদ্মনাম, কি বলতেছি ভাইয়া? ছদ্ম, তারপর হচ্ছে ছদ্মনাম, হ্যাঁ এগুলা ছদ্মনাম, এই টপিকগুলো বলতেছি। এগুলো হচ্ছে কি ভাইয়া? এগুলো হচ্ছে আমার সাহিত্য পাঠ থেকে, কি পাঠ? গদ্য আর পদ্য। এখন কবিতা থেকে কিরকম প্রশ্ন আসবে? কবিতা থেকে যদি একটা প্রশ্ন শব্দ থেকে আসে, তাহলে সেটা হবে বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণের প্রতি মেঘনাদ, হ্যাঁ প্রতি মেঘনাদ। এই যে এই কবিতাটা যে আছে, উনি শব্দার্থ আসে এটা থেকে, এবং হচ্ছে বিদ্রোহী, এবং কি ভাই বিদ্রোহী কবিতা থেকে তোমার হচ্ছে প্রশ্ন আসবে, বিদ্রোহী এবং হচ্ছে আমার বিভীষণের প্রতি মেঘনাদ, এগুলো থেকে শব্দ থেকে একটা প্রশ্ন থাকবে আর কি, বুঝছো? শব্দার্থ একটা প্রশ্ন থাকবে। এখন ভাইয়ারা, প্রিয় ভাইয়ারা দেখো, হ্যাঁ এখন খেয়াল করো, তুমি যে জিনিসটা করবা, তুমি কি করবা? যে জিনিসটা ফোকাস করবা সেটা কি? গদ্য পদ্যগুলো ভালো মতো পড়বা, গদ্য পদ্যগুলো ভালো মতো পড়বা, কারণ এখান থেকে তোমার 20টা কোশ্চেন, 20 না 15টা প্লাস কোশ্চেন তুমি গদ্য পদ্য থেকে পাবা, গদ্য এবং হচ্ছে পদ্য থেকে তুমি 15 প্লাস কোশ্চেন তুমি পাবা।
বুঝতে পারছো? 4+ কোশ্চেন তুমি পাবা, গদ্য আর পদ্য। ওকে, এখন গ্রামার পার্টে আসি। গ্রামের পার্ট, গ্রামার পার্টে ব্যাকরণ পার্টে যদি বলি, ব্যাকরণের পার্টের মধ্যে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে বাংলা সাহিত্যের, বাংলা ব্যাকরণের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস। কি পড়বা? বাংলা, বাংলা তোমার হচ্ছে সাহিত্যের, হ্যাঁ সাহিত্যের ইতিহাস। হ্যাঁ ওটা আসতেছে আসতেছে। তো বাংলা সাহিত্যের ইতিহাস তুমি অবশ্যই পড়বা, অবশ্যই পড়বা। এবং এর পাশাপাশি বাংলা বানান পড়ো, বানান। বাংলা কি পড়বা? বাংলা বানান পড়বা। সন্ধি থেকে একটা প্রশ্ন মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। হ্যাঁ সন্ধি থেকে একটা প্রশ্ন আসে, সন্ধি, হ্যাঁ সন্ধি থেকে একটা প্রশ্ন আসে, সন্ধি পড়বা। এর পাশাপাশি কি পড়বা? পদাশ্রিত নির্দেশক, হ্যাঁ পদাশ্রিত নির্দেশক, পদাশ্রিত, পদাশ্রিত নির্দেশক, হ্যাঁ এটা পড়বা। নির্দেশক যেমন কি ওই যে টাটি, খানাখানি, হ্যাঁ গুলো, এগুলো হচ্ছে পদাশ্রিত নির্দেশক। এর পাশাপাশি কি পড়বা? বচন পড়বা, বচন। এখন এই যে দেখো, আমি প্রায় ক্লাসের মধ্যে বলি ছোট মরিচে ঝাল বেশি। কি মরিচে ঝাল বেশি ভাইয়া? ছোট মরিচে ঝাল বেশি, ছোট মরিচ ঝাল বেশি। এই যে বচন বলছি না, এই যে বচন থেকে পরীক্ষা প্রশ্ন আসে কিরকম, যেমন বলছে যে সব, এই যে সব শব্দটা, এই শব্দটা প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হবে নাকি অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হবে। আবার বললো গণ, কি বলছে? গণ বলছে। আবার বললো যে তোমার হচ্ছে আবলি বলছে, আবলি, হ্যাঁ আবলি শব্দটা, এই শব্দটা কোন শব্দের ক্ষেত্রে ব্যবহার হবে। এই যে বহুবচনবাচক শব্দগুলো প্রাণীবাচক অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে কোনগুলো ব্যবহার হয়, এইগুলো থেকে একটা প্রশ্ন তুমি পাবা ইনশাল্লাহ, যদি কপাল ভালো থাকে আর কি, বুঝছো? এগুলো থেকে তুমি একটা প্রশ্ন পাবা। আচ্ছা ওকে ওকে। এখন এই যে তোমাকে দেখা যাচ্ছে যেগুলো, এগুলো আর মুখস্থ পাঠ তো ফরজ, বুঝছো? চট্টগ্রামে তুমি পরীক্ষা দিবা, মুখস্থ পাঠ তোমার ফরজ। কি কি আসবে? একটা হচ্ছে পারিভাষিক শব্দ, হ্যাঁ পারিভাষিক শব্দ, হ্যাঁ পারিভাষিক শব্দ থেকে তোমার একটা প্রশ্ন আসবে। এটা থেকে গত বছর 3টা আসছে। কয়টা? 3টা আসছে। তাহলে এই বছর কয়টা আসার সম্ভাবনা আছে? ধরলাম 3টা না, 2টা তো আসবে, 2টা তো আসবে। সিরাজগুলো ভালো হয়েছে। হ্যাঁ এটা আসতেছে আসতেছে, আচ্ছা আচ্ছা। পারিবারিক শব্দ এটা আসবে। এরপরে যদি বলি যে তোমাদের সমার্থ শব্দ কোনগুলা, সমার্থ শব্দ কোনগুলা, তোমাদের টেক্সট বই যেটা আছে, কি বই? টেক্সট বই। এখন এই হ্যাঁ প্রদেশ, সেখানে প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে ক্লাস 9-10 এর একটা বই ছিল, হ্যাঁ ওটা কি লাগবে? আচ্ছা ওটা ওটা ওর গাইডের মধ্যে দেওয়া, সুন্দর মধ্যে দেওয়া আছে, গাইডের বই লাগবে না, যে প্যাটার্নটা আছে ওগুলো সব গাইডের মধ্যে এখন ইনক্লুড করে দিছে বই যেমন যারা। ABC পড়ছে। হ্যাঁ হ্যাঁ। এখন এই সমাজ শব্দ কোনগুলো পড়বা? এই যে গদ্য যখন আর পদ্য পড়বা, গদ্য পদ্য যখন পড়বা তুমি, তখন গদ্য পদ্যের মধ্যে যে শব্দার্থগুলো পাবা না, গদ্য পদ্য শেষে ওগুলো তুমি ভালো মতো পারবা। হ্যাঁ শব্দ থাকে না, হ্যাঁ পাঠ্যজি থাকে না, ওই যে ওগুলো পড়বা, হ্যাঁ ওগুলো ভালো মতো পারবা। এর পাশাপাশি তুমি যেটা করবা সেটা কি, সেটা হচ্ছে যদি স্পেসিফিক হয় সেটা হচ্ছে বাগধারা। কি ভাইয়া? ভাগ ধারা। এই বাগধারা পড়বা। বাগধারা থেকে প্রশ্ন আসে। বাগধারা থেকে কিরকম প্রশ্ন আসে? বলে যে কোন নিচের কোনটি ভিন্ন বাগধারা, মানে ভিন্ন অর্থ বোঝাচ্ছে, হ্যাঁ ভিন্ন কোনটি ভিন্নার্থক আর কি, ভিন্নার্থক এরকম আসে, ভিন্নার্থক থেকে আসে। তাহলে ভাই আমি তোমাকে মোটামুটি একটা বুঝে দিছি। এবং পাশাপাশি তোমার যেটা পড়বা আর যেটা থেকে পরীক্ষা মাস্ট প্রশ্ন আসে, যেটা থেকে পরীক্ষা কি আসে মাস্ট প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি নাটক আর হচ্ছে উপন্যাস। যেটা বলতেছিলাম হ্যাঁ আমি নাটক, যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, নাটক প্লাস উপন্যাস, হ্যাঁ এই 2টা 3টা থাকে উপন্যাস, হ্যাঁ উপন্যাস থেকে আসে। এখন সিরাজুল্লাহ নাটক, লাল সালু উপন্যাস, মজিব আর সিরাজ, এই 2টা টপিক তো তুমি পড়বাই, পারলে যদি সম্ভব হয়, যদি তোমার সময় হয়, যদি তোমার সুযোগ হয়, তাহলে তুমি এই উপন্যাসটা পুরোটা পড়ে ফেলবা। রিডিং রিডিং। এখন এখন কথা হচ্ছে কি, এত সময় নাই, তো সময় নাই, এত সময় নাই, এত সময় তো নাই। না না এখন একটা উপন্যাস, একটা নাটক কখনোই সম্ভব না, না না, ঠিক আছে? এখন এটাকে স্কিপ করে আমরা হচ্ছে ওই যে যেগুলা গুরুত্বপূর্ণ শব্দ এগুলো দিব আমরা, দিব দিব, ওগুলা পড়লেই তো হবে। হ্যাঁ হবে ইনশাল্লাহ। আমাদের এই শীটে দিয়েছি, ড্রিম পেজে যে শীটটা আছে না, ওই শীটের মধ্যে দিয়ে দিয়েছি অলরেডি। আচ্ছা তো নাটক এবং উপন্যাস, হ্যাঁ নাটক উপন্যাস পড়বা। এবং শুধু নাটক উপন্যাস পড়লে হবে না, গত বছর উপন্যাস থেকে প্রশ্ন, মানে গত বছর আগের বছর উপন্যাস থেকে প্রশ্ন তেমন একটা আসে নাই, কিন্তু উপন্যাসে যে লেখক, লেখক আছেন তার থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, তার থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। তাহলে প্রিয় ভাইরা এই যে যেটা বললাম, লেখক এই 2জনের যে লেখক আছে, এই লেখক সম্পর্কে সৈয়দ অলিউল্লাহ আর সেকান্দার আবু জাফর, এই 2জন ব্যক্তি সম্পর্কে জানতে হবে, কার কোন পেশা, কার বাসা কোথায়, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসতেছে ভাই, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসতেছে প্রিয় ভাইরা। হ্যাঁ পদ অনুক্রম নিয়ে একটা ক্লাস নিব, অবশ্যই অবশ্যই নিব, দেখি সুযোগ হলে অবশ্যই নিব ভাইয়া। আর একটা যদি বলি, হ্যাঁ আরেকটা যদি বলি, তোমার হচ্ছে ছোট একটা টপিক পরীক্ষা মাঝে মধ্যে আসে, সেটা হচ্ছে অভিধান, হ্যাঁ অভিধান, অভিধান ক্রম, হ্যাঁ অভিধান ক্রম বলতে কি আছে,
যেমন আমরা জানি যে অ এর পরে কি আছে, অ পরে হচ্ছে কি আ, পরে হচ্ছে কি ই, পরে দীর্ঘ ই, পরে ক খ এরকম থাকে না এগুলা। এই যে অভিধান ক্রমগুলো নিয়ে আর একটা ক্লাস নিব, হ্যাঁ, অভিধান ক্রম নিয়ে একটা ক্লাস নিব, তখন দেখতে পারবা। ওকে, আর যাদের পড়া শেষ, আমি বারবার রিকোয়েস্ট করবো তোমাদেরকে, যাদের ইতিমধ্যে পড়া শেষ হয়ে গেছে, প্রিয় ভাইরা, হেলাফেলা করিও না, সময় খুব একটু সংক্ষেপ আছে। পরীক্ষার হলে যাতে তোমার মুখটা হাসি মুখ দেখি পরীক্ষা হল থেকে বের হয়েছো ভালো লাগতেছে, কারণ তুমি পড়ছো, অনেক কিছু পড়ছো। আমি জানা মতে যারা এখন লাইভের মধ্যে আছো, তারা ইতিমধ্যে পড়া শুরু করে দিয়েছো, লাস্ট একটা ফাইনাল টাচ দেওয়ার জন্য আসছো। জাস্ট এই পরীক্ষা দিবা, এর পাশাপাশি তুমি যাতে একটা ভালো ভালো একটা পারফরমেন্স করতে পারো, সেজন্য তুমি যাতে ওইখানে যাতে ভুল না হয়, মানে প্রধান কথা হচ্ছে ওখানে যাতে ভুল করো না। আমাদের এখানে তুমি 25 বার ভুল করতে পারবা। 25 বার, কয়বার জুয়েল, কয়বার ভুল করতে পারে, কয়বার? 25 বার। মানে আমাদের এখানে ভুল করলে তোমার ক্ষমা আছে, বাট ওই জায়গায় ভুল করলে তোমার ক্ষমা নেই। সত্য কথা বলছি, ওখানে একটা রুমের মধ্যে দেখা যাচ্ছে 110 জন 20 জন শিক্ষার্থী বা 40 জন শিক্ষার্থী থাকবে, বুঝতে পারছো? তখন তোমাকে ভুল করলে তুমি এমনি নার্ভাস, অনেক সমস্যা হয়ে যেতে পারে। তো ওইখানে ভুল করার আগে আমাদের এখানে শুধরে নাও, ছবি পাঠানো পরীক্ষা দাও, কিভাবে পরীক্ষা এই ফিল্ডটা তুমি পাবা, কিভাবে পরীক্ষা হচ্ছে, তোমার পজিশনটা কত আছে, তোমার কোন জায়গায় দুর্বলতা আছে, তোমার কি আরো বেশি পড়া উচিত কিনা, তোমার কি আরো সাবধান হওয়া উচিত কিনা, তোমাকে দেখে দেখে দেখানো উচিত কিনা, আরো ভেবে চিন্তে দেখানো উচিত কিনা, সব জিনিসগুলো তুমি জাস্ট এই 25টা পরীক্ষা দেওয়ার মাধ্যমে বুঝতে পারবা। শুধু তাই না, যে 25টা পরীক্ষা হচ্ছে, এই 25টা পরীক্ষা প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা থাকছে, কয়েকটা ছাড়া প্রত্যেকটা প্রশ্ন আমরা ব্যাখ্যা দিচ্ছি, যেগুলো কঠিন, হ্যাঁ, কঠিন গুলো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি। এখন পড়া ভুলে যায় ওরা, পড়া ভুলে যায়, এটা হলে হবে না, পড়া ভুলে যাবে না। পড়া ভুলে না যাওয়ার জন্য টেকনিক কি, পড়া রিভিশন দিতে হবে। পড়া রিভিশন কিভাবে দিতে হবে, তুমি আজকে সকালে যেটা পড়ছো, আজকে মনে করো সকাল 6টা বাজে তুমি পড়ছো, রাতে ঘুমাতে গেছো 12টা বাজে, মনে করো 12টা 1টা বাজে ঘুমাতে গেছো, এখন রাতে ঘুমাতে গেছো, রাতে ঘুমানোর আগে সকালে যেগুলো পড়ছো একটু চোখ বুলে নিলা, তোমাকে হুবহু রিভিশন দিতে হবে না, তুমি জাস্ট কি করবা, চোখ বুলে নিবা যে তুমি এটা পড়ছো, চোখ বুলে নিতে হবে, তুমি চোখ বুলে নিবা। প্রিয় ভাইরা, একটু চোখ বুলে নিবা, হ্যাঁ, চোখ বুলে নিবা। এই যে 6 ঘন্টা মানে তুমি যেখান তখন পড়তেছো, আমি দেখতেছি এখন তো প্রতিটা শিক্ষার্থী 10 হচ্ছে 12 ঘন্টা, পর হচ্ছে 14 ঘন্টা পড়াশোনা করছে অনেক শিক্ষার্থী, 10 12 14 ঘন্টা পড়াশোনা করতেছে অনেক শিক্ষার্থী, হ্যাঁ, যাতে পড়াশোনা সফল হয়, যাতে তোমার স্বপ্নটা বাস্তবায়ন হয়। আরে বারবার বলবো যে ওই মেইন এক্সামে জাস্ট 60 মিনিটের মধ্যে যাতে কোনো ভুল না হয়, এই জন্য তুমি আগে কি করতে, প্রিপারেশন নিতে হবে। দেখবে কি, যারা ক্রিকেট খেলে তাদের মধ্যে দেখবা, তারা একটা ম্যাচ খেলার আগে, একটা ম্যাচ শুরু করার আগে তারা সারাদিন পরিশ্রম করে, কি করে, তারা খেলে, খেলাধুলা করে, প্র্যাকটিস করে, যাতে কি করে ওখানে সুন্দর মতো খেলাধুলা করতে পারে, শরীরটা ঠিক থাকে, ফিট থাকে, সেই জন্য তারা কি করে, প্র্যাকটিস করে। ঠিক তোমাকে আমি বলবো যে তুমি পরীক্ষা দাও, আগে আমাদের এখানে 25 বার পরীক্ষা দিয়ে দেখো তোমার আসলে কোথায় দুর্বলতা আছে, তুমি ফাইন্ড আউট করো। কারণ তুমি যদি মেইন পরীক্ষা 60 মিনিটে দুর্বলতা যাচাই করো, তাহলে তুমি ব্যর্থ হবা, ওখানে তুমি ব্যর্থ, ওখানে কোনো যাচাইয়ের সুযোগ নাই, ওখানে চান্স অথবা ফেল, শেষ, যাচাই কোনো সুযোগ নেই, ওখানে যাচাই কোনো সুযোগ নাই। ওকে, ওখানে যাচাই কোনো সুযোগ নেই। এখন আসি জিকেটা কি ব্যাপার, জিকেটা ভাইয়া, জিকেটা খেয়াল করো, একেবারে জিকের মধ্যে তুমি জাতিসংঘ এই পাঠটা রাখবা, জাতিসংঘ এই পাঠটা রাখবা, জনপদ, হ্যাঁ, জনপদ এই পাঠটা রাখবা পড়ার মধ্যে, জনপদ, জাতিসংঘ, পড়েছে নদ, পড়েছে নদী, নদ নদী, পাহাড়, হ্যাঁ, নদ নদী পাহাড়, পড়েছে পর্বত, পাহাড় পর্বত, হ্যাঁ, নদ নদী পাহাড় পর্বত। এরপরে যদি বলি যে এই পাহাড় পর্বতের পরে, হ্যাঁ, পাহাড় পর্বতের পরে উপজাতি, কি ভাইয়া, উপজাতির উৎসব, হ্যাঁ, জন্মদিন, পর হচ্ছে এগুলো থেকে আসে, উপজাতি বাসস্থান, এগুলো উপজাতি, হ্যাঁ, বাসস্থান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, এগুলো দেখবা। এবং হচ্ছে খেলাধুলা, এই যে ভাইরে ভাই, আমি বুঝি না এই খেলাধুলা পাঠ্য থেকে ছবি দিয়ে এত প্রশ্ন কেন দেয়, হ্যাঁ, কেন দেয়? তুমি দেখবা এমন কোন ইয়ার নাই, এমন কোন বছর নাই যেখানে খেলাধুলা থেকে পরীক্ষা প্রশ্ন আসে নাই। কি দেখে আসে নাই? খেলাধুলা। কিরকম খেলাধুলা হইতে পারে? সেটা ফিফা, হ্যাঁ, ফিফা বা ক্রিকেট বা বাস্কেটবল বা ফুটবল বা ভলিবল বা ব্যাডমিন্টন, যেটাই হোক না কেন, এরকম খেলা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। কোনগুলো আসে? প্রশ্ন হচ্ছে কোনগুলো আসে, আগের গুলা নাকি সাম্প্রতিক গুলো আসে? অবশ্যই সাম্প্রতিক এবং ভবিষ্যৎ যেগুলো হবে এগুলো থেকে আসবে। আবার বলতেছি, খেলাধুলা তুমি পড়বা, হ্যাঁ, খেলাধুলা পাঠটা পড়বা। কোনগুলো পড়বা? যেগুলো সাম্প্রতিক এবং ভবিষ্যতে হবে। ভবিষ্যৎ হবে বলতে কিরকম? মনে করো এখন বিপিএল হচ্ছে, বিপিএল এর মধ্যে এই পর্যন্ত সর্বোচ্চ রান কার?
এটা পরে রাখবা। পাশাপাশি খেলাধুলা বিষয় যেমন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সালে কোথায় হবে, কত মাসের হবে, ভলিবল কোথায় হবে, ব্যাডমিন্টন কোথায় হবে, বাস্কেটবল কোথায় হবে, দাবা কোথায় হবে, এই জিনিসগুলো পরবর্তী আসর কোথায় কোথায় আছে এগুলো দেখবা। এরপরে যদি বলবে ছোট করে, এটা হচ্ছে পুরস্কার। হ্যাঁ, পুরস্কার সেটা হতে পারে নোবেল পুরস্কার, সেটা হচ্ছে অস্কার পুরস্কার বা একুশে পদক বা হচ্ছে মেগাস্টেনিস পুরস্কার, যেটাই হোক না কেন, যেটাই হোক না কেন ভাইয়া। ভাইয়া খেলাধুলা বলে না, খেলতে হবে। খেলাধুলা, হ্যাঁ খেলাধুলা, খেলাধুলা মানে বুঝতে হলে খেলা লাগবে না, তোমাকে পড়তে হবে। দেখবা কিছু কিছু টপিকের সাম্প্রতিক, হ্যাঁ আমরা ইতিমধ্যে একটা ক্লাস নিয়েছি, আরো একটা ক্লাস নিবো, সমস্যা নেই, আরো একটা ক্লাস নিবো। আমাদের পেজটা ফলো করে রাখো, ক্লাস শুরু হলে পেয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় ভাই, হ্যাঁ খেলাধুলা, খেলাধুলা দিয়ে বলি না ভাইয়া, খেলাধুলা বলছি। বলা পান ভাই, দেখো তারপর যদি বলি একটু খেয়াল করো, এই যে খেলাধুলা বিষয় পরীক্ষা প্রশ্ন আসবে, এটা তোমাকে পড়তে হবে, দাঁড়াতে হবে, খেলাধুলা পাঠ্য থেকে পড়বা। এবং বাংলাদেশের, এই যে বাংলাদেশের যে ইসলামের ইতিহাস, হম ইসলামের ইতিহাস, ইসলামের ইতিহাস, ইসলামের ইতিহাস থেকে পরীক্ষা প্রশ্ন আসে, ইসলামের ইতিহাস থেকে। কিরকম ইতিহাস? সেটা হচ্ছে বদর যুদ্ধ, সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আসতে পারে, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রশ্ন আসতে পারে, অথবা খোলাফায়ে রাশিদিন, হ্যাঁ খোলাফায়ে রাশিদিন থেকে আসবে, খোলাফায়ে রাশিদিন এটা থেকে আসবে, অথবা উমাইয়া খলিফা আসবে, উমাইয়া খেলাফত, উমাইয়া, পর হচ্ছে আব্বাসী আমল থেকে আসে, আব্বাসী, হ্যাঁ আব্বাসী আমল থেকে মাঝে মধ্যে আসে, অথবা কি আসে তোমার হচ্ছে মুঘল আমল, হ্যাঁ মুঘল আমল, আবার কি একটা সুলতানি আমল, হ্যাঁ কি আমল ভাইয়া, একটা হচ্ছে সুলতানি আমল। তো মনে রাখবা এটা হচ্ছে কি সুলতানি, হ্যাঁ আমল, সুলতান আমল থেকে পরীক্ষা প্রশ্ন আসে। তাহলে এই যে টপিক গুলোর কথা তোমাকে বললাম, যে টপিক গুলোর কথা তোমাকে বলতেছি, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে একেবারে। বিগত বছরের, বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে জাস্ট আমরা এটাই পাইছি। 10 বছরের প্রশ্ন আমরা অ্যানালাইসিস করে আমরা এটাই পাইছি যে এই টপিক গুলো থেকে বারবার প্রশ্ন পরীক্ষা আসতেছে। ওকে ভাইয়ারা, এই যে যেগুলো বলতেছি তোমাদেরকে, এগুলো খুবই গুরুত্ব সহকারে দেখবা, খুবই খুবই গুরুত্ব সহকারে দেখবা, নাহলে কিন্তু পরে বিপদে পড়ো ভাইয়া, পরে কিন্তু বিপদে পড়বা, যাতে বিপদে না পড়ো, যাতে পরে বিপদে না পড়ো। আমাকে একটু বলো যে যেগুলো দেখছি গুলো বুঝতে পারছো কিনা, হ্যাঁ একটু বলো যে বুঝতে পারছো কিনা প্রিয় ভাইরা। এই তো ইংলিশটা বলে ফেলছে ভাই, ইংলিশটা বলে ফেলছে, হ্যাঁ এগুলো থেকে পরীক্ষা আসে। ঠিক আছে ভাইরা, একদম, হ্যাঁ বুঝতে পারছো, বুঝতে পারছো। তাহলে আমি তোমাকে বারবার বলতেছি যে তুমি যখন পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার আগে, পরীক্ষা দেওয়ার আগে তুমি যে যে কাজটা করবা, ওখানে দেখো 60 মিনিট, অথবা 60টা মিনিট ভালো খেলার জন্য, 60 মিনিট ভালোভাবে প্রিপারেশন, ভালোভাবে ইনপুটটা দেওয়ার জন্য তোমাকে আগে, আগে আরো 6000 বার, 6000 বার, হ্যাঁ বা তোমার হচ্ছে 6000 বা 600 বার, যাও ধরে নিলাম 600 বার, 60 মিনিট, 60 মিনিট ভালোভাবে প্রস্তুতি, ভালোভাবে ইনপুটটা দেওয়ার জন্য, সেরাটা দেওয়ার জন্য এর আগে তোমাকে 60 বা 600 মিনিট তোমাকে কি করতে হবে, এখানে ব্যয় করতে হবে, কি করতে হবে, ব্যয় করতে হবে। দেখো একজন ডাক্তার, একজন ডাক্তার যখন ভিজিট নেয়, কি নেয়, ভিজিট নেয়, উনি জাস্ট দেখে কয় মিনিট ভাইয়া, উনি সর্বোচ্চ 5 মিনিট দেখে 1000 টাকা ঘুরে নেয়, তাই না? একজন ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার তোমাকে 5 মিনিট সময় দিবে, এবং 5 মিনিট তোমাকে প্রেসক্রিপশন দিবে, তোমার কাছ থেকে 1000 টাকা প্লাস গুনে নিবে। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া 5 মিনিটে 1000 টাকা কিভাবে নিচ্ছে? কারণ এই যে 5 মিনিটে যে সেবাটা দিচ্ছে, এই সেবাটা দেওয়ার জন্য তাকে তাকে 10 বছর সাধনা করতে হয়েছে। কয় বছর? 10 বছর। চিন্তা করো, এই যে 5 মিনিটে যে 1000 টাকা আমি বাঁচতেছে, এটাকে আমার জন্য তাকে 10টা বছর, 10 বছর করতে হয়েছে, 10 বছর থেকে পরিশ্রম করতে হয়েছে। বুঝতে পারছো ভাইয়া? তাহলে আমি তোমাদেরকে বলি, ওই 60 মিনিট, কোন 60 মিনিট, যে 1 ঘন্টা পরীক্ষা দিবা, 100টা এমসিকিউ তুমি দাগাবা, হ্যাঁ তোমার অভিজ্ঞতাই নাই, তোমার অভিজ্ঞতা নাই, হাতুড়ি ডাক্তার মতো অবস্থা হয়ে যাবে। 60 মিনিটে তুমি কি করবা? ওই যে আল্লাহ যদি চায়, ওই যে আল্লাহ চায় আর কি, ওরকম অবস্থা খুব সমস্যা করবে ভাইয়া। আল্লাহ চায়
তাহলে যদি দেয় আর কি, এরকম মনে হবে না, এরকম হয় না। সেজন্য তোমাকে বলি, যেখানেই পারো, অফলাইন অনলাইন যেখানেই পারো, যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাঠানে পরীক্ষা দিচ্ছে সেখানে পরীক্ষা দাও, সেখানে পরীক্ষা দাও, সেখানে পরীক্ষা দাও ভাইয়া, পরীক্ষা দাও। ওকে, আল্লাহ যদি চায় আর কি। যদি আল্লাহ চায় ছবিতে চান্স হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? কি বলবো? এটাই বাস্তব। এখন যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে আইকিউ, লাস্ট মেসেজ। আইকিউ থেকে কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবা। আইকিউ, এখন এই আইকিউ নিয়ে তোমাদের অনেক সমস্যা ডি ইউনিটে, এবং এখানে 20 মার্ক আসে। কত? 20 আসে, বুঝছো? 20। এখন কথা হচ্ছে যে 20 এর মধ্যে 17 অথবা 18 পাওয়াটা একদম মানে সহজ। কথাটা কি এমনি এমনি হলো না, এটা একটা সবকিছু নিয়েই বলছি। 20-এর মধ্যে 8, 18 অথবা 17 অথবা কমপক্ষে 16 পাওয়াটা একদমই সহজ এই ডি ইউনিটের আইকিউতে, ঠিক আছে? কিভাবে সম্ভব? এখন দেখবা, যেগুলো আমি তোমাদের একটা সাজেশন দিছিলাম আইকিউ নিয়ে, এই সাজেশনের মধ্যে যে টপিকগুলো আমি তোমাদেরকে দিছি, এই টপিকের বাইরে কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? কোনো আসবে না, এটা একদমই 100% কথা, যেটা অবশ্যই। আর এই সাজেশন গুলা ধরো হচ্ছে পেজে তো অনেক কি হয়, অনেক ভিডিও দেওয়া হয়, অনেক ক্লাস দেওয়া হয়, পোস্ট করা হয়, যার ফলে তুমি আবার ওইটা, এখন অনেক শিক্ষার্থী আছে, এখন অনেকে পাও না। আমি জানি না তোমরা সবাই পাইছো কিনা, এখন অনেকে আছে, যখন পোস্ট করি তখন অনেকেই বলো যে ভাই আমি তো কোনো কিছুই পাই না। না পাওয়ার কারণটা কি? কারণ এখানে অনেকগুলা পোস্ট হয়, ভিডিও আসে, সবকিছু মিলে নিচে পড়ে যায়। এখন তুমি কি কাজটা করবা সেটা হচ্ছে, আমাদের আবার ইউটিউবে তুমি দেখতে পারো, ঠিক আছে? আমাদের যে ইউটিউব, যে এখান থেকে তুমি ক্লাস দেখতেছো, এইটার নামেই একটা ইউটিউব চ্যানেল আছে, ওই ইয়েতে তুমি হচ্ছে কি করতে পারবা, ইউটিউবে ওইটা প্লেলিস্ট আকারে তুমি পাবা, ঠিক আছে? তো তুমি হচ্ছে যে ইউটিউবে গিয়ে তুমি যদি লিখো যে ভাইয়াদের পাঠশালা, ঠিক আছে? তুমি যদি এটা লিখো লিখো তাহলে পাবা। দেন হচ্ছে টার্গেট চিটাগং ইউনিভার্সিটি, টার্গেট চিটাগং ইউনিভার্সিটি তুমি লিখলে ওইখানে সুন্দর করে সবগুলা পাবা, ঠিক আছে? এখন 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 হচ্ছে ওইখানের মধ্যে যে টপিকগুলো আমরা দিছি, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, কথা বুঝছো? এটা আমি বলি নাই সি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য ব্যাপারটা আমরা সিইউ স্পেশাল, এই টপিকগুলা সিইউতে আসবে, এই আইকিউর জন্য যে টপিকগুলো দিছি। এখন তোমার যদি এই টপিকগুলোর মধ্যে কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে সেটাকে অবশ্যই সংশোধন করতে হবে। কেমন? অবশ্যই সংশোধন করতে হবে। এখানে এই যে অ্যানালজি, এখন দেখো একজন প্রশ্ন করতেছিল অ্যানালজি, এই অ্যানালজিটা আমার ইংলিশের জন্য দরকার, আবার হচ্ছে আইকিউর জন্য দরকার। এই অ্যানালজি পয়েন্টটা আমার দুইটার জন্যই দরকার, ইংলিশের জন্য দরকার, আবার আইকিউর জন্য দরকার, ঠিক আছে? মাঝে মধ্যে এখানে চলে আসে। এটার জন্য বিসিএস কোয়েশ্চেন আর হচ্ছে অ্যাডমিশন কোয়েশ্চেন, তুমি যে বইটা কিনছো, এখন তুমি আবার এটা বলিও না যে ভাই আমি কি এখন নতুন প্রশ্ন ব্যাংক কিনবো, বিসিএস এর প্রশ্ন ব্যাংক কিনবো, না, তোমাকে সেটা বলি নাই। তুমি যে বইটা কিনছো ইংলিশের জন্য, ওই ইংলিশ বইয়ের মধ্যে তুমি পাবা সেগুলা, ঠিক আছে? বিসিএস কোয়েশ্চেনে পাবা, আবার অ্যাডমিশন কোয়েশ্চেনে পাবা। তো ওগুলা খুব সুন্দর করে, খুব ভালো করে স্মার্টলি পড়ে ফেলবা, এবং পড়ার সময় শুধুমাত্র মানে গদবাদ একটা পড়াশোনা আছে না, শুধু মুখস্থ করে যাচ্ছি, এরকমটা না করে তুমি একটু অর্থ সহকারে বোঝার চেষ্টা করবে যে এইটা কোন অ্যাঙ্গেলে হইলো বা কেন হয়েছে। তুমি ওই প্রশ্নটা হুবহু না আসলেও তুমি আরেকটা প্রশ্ন, তুমি তোমার এই যে বুঝে বুঝে পড়লা না, এই বুঝটা দিয়ে আরেকটা প্রশ্ন তুমি পারবা, ঠিক আছে? এই জন্য ওই টপিক গুলা বুঝে বুঝে পড়বা, অ্যানালজিটা, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, এখন এখন একটু বলবা যে এই যে কথাগুলো বললাম তোমাদের জিনিসগুলা নিয়ে, এখানে মূলত জিনিসটা হচ্ছে যে লাস্ট মোমেন্টে এসে একটা শিক্ষার্থী অনেকভাবে হেলে পড়ে, অনেকভাবে ভেঙে পড়ে, জানো? মানসিক ভাবে, শারীরিক ভাবে, যে কোনো ভাবে সে হেলে পড়ে। তার হেলে পড়ার কিছু কারণ থাকে, সেটা হচ্ছে কি ডিমোটিভেট হয়ে যায়, হয়তো ফ্রাস্ট্রেশন চলে যায়, চিন্তা চিন্তা চিন্তা। দেখো, সময় কিন্তু তোমার মানে কি থেমে থাকে, কিন্তু তোমার টেনশন চলমান, তোমার টেনশনটা চলমান, বাট সময়টা কি একদম চলমান পর্যায়ে আছে। তোমার ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাবে কিন্তু টেনশন কমবে না, ঠিক আছে? এই জন্যই বলি যে হাই হতাশ, ডিপ্রেশন এগুলা কখনোই করিও না, কেমন? মাথায় নিয়ে আসবা না। একটা টপিক পাইতেছো না, তুমি স্কিপ করে আরেকটা টপিকে যাও, নিজেকে যতটুকু তুমি টেনশন মুক্ত রাখতে পারো সেটা চেষ্টা করো, সর্বোচ্চ চেষ্টা করবা। আর এই লাস্ট মোমেন্টে যে নিজেকে ধরে রাখতে পারবা, যে পড়াশোনার মধ্যে থাকবা, সেই চান্স পাবা, একদম 100% কথা এটা। কথাটা খুব ভালো মন মন দিয়ে শুনো, যে লাস্ট মোমেন্টে নিজেকে ধরে রাখতে পারবা, পড়ার টেবিলে যেমনি পারো বসায় রাখতে পারবা, সেই চান্স পাবা। কারণ ভর্তি পরীক্ষার প্রস্তুতি আগে থেকে শুরু হয়েছে, একটা স্টুডেন্ট 3 মাস 4 মাস করে পড়াশোনা করতেছে, লাস্টের মধ্যে মনে করছে এই সব তো পড়ছি, আর পড়া লাগবে না, এই জিরো, একদমই জিরো। এমন অনেক শিক্ষার্থী থাকে না, অনেক পড়াশোনা করে তারপরে চান্স হয় না, থাকে কিনা বলো? এবং অনেক শিক্ষার্থী থাকে না,
এইচএসসি এসএসসি তে অনেক ভালো শিক্ষার্থী হওয়া সত্ত্বেও স্কুলে কলেজে টপ লেভেলের শিক্ষার্থী ছিল, তোমার ফাইনালে গিয়ে পারা নাই, হয় কিনা বলো? এখানে ত্রুটিটা কোনটা? কিছু কিছু ত্রুটি আছে যেটা ব্যক্তিগত কারণে হয়, আর কিছু কিছু ত্রুটি আছে সেটা কিন্তু তার এলোমেলো কারণে হয়, বা সেই কনসিস্টেন্ট জিনিসটা ধরে রাখতে পারে না। ঠিক আছে? তো টেনশন করা ইত্যাদি করা, আমার হাই হুতাশ করা, এগুলা বাদ দাও। এগুলা না করে তুমি তোমার মতো করে সুন্দর করে একটা রুটিন ম্যানেজমেন্ট করে পড়াশোনা করো এই লাস্ট পর্যন্ত। আর এটা হবেই, জেনারেল, এটা নর্মাল একটা জিনিস যে টেনশন হবে, ডিপ্রেশন হবে, এটা নর্মাল একটা জিনিস, আমার তোমার সবারই হয়েছে। এই মানে বিশ্ববিদ্যালয়ে কোন একটা শিক্ষার্থী এমনটা বলতে পারবে না যে অ্যাডমিশন সময় আমি কোনো চিন্তা করি না, টেনশন করি না, হতাশা হয়নি, কেউ বলতে পারবে না। আমি নিজেও বলবো যে আমি নিজেও চিন্তা করতাম, যখন হচ্ছে আমি পড়তাম, তখন একটা প্রশ্ন যদি বাদ দিতাম মনে হইতো যে এটা যদি চলে আসে, ওই ভয়ে আমি আর এই প্রশ্ন বাদ দিইনি, স্কিপ করে পড়ে গেছি। আবার মনে হইতো যে এই টপিক থেকে এই প্রশ্নটি আসবে, এই যে পড়তেছি এটাই কি আসবে নাকি, নাকি এমনি এমনি পড়তেছি। এগুলা নর্মাল, এগুলা মনে হবে, বাট এটা নিয়ে সিরিয়াস ভাবে নেওয়ার কিছু নাই। যে আল্লাহ আমি তো পারতেছি না, আমার বন্ধু বান্ধব সবাই টপ করতেছে, পরীক্ষা দিচ্ছে, ভালো ভালো মার্কস পাচ্ছে, আমি পাচ্ছি না, এগুলা নিয়ে কখনো ডিপ্রেশনে যাবে না, এটা আমি তোমার অনুরোধ করে বলতেছি। ডিপ্রেশন করার অর্থ হচ্ছে তোমার মাইনাস পয়েন্ট তুমি খাবা। ঠিক আছে? ডিপ্রেশন আসবে, বাট নর্মাল ভাবে নিবে না, এটা হতেই পারে, স্বাভাবিক, এইভাবে হতেই পারে এটা। যেহেতু একটা সামনে একটা যুদ্ধ আসতেছে, একটা সবার সাথে লড়তে হবে, একটা প্রতিযোগিতা, এটা শুধু হবেই, এটা সিম্পল। ওটাকে আমি একটু পজিটিভ ভাবে নিই। এখন ওই টেনশনটা নিয়ে তুমি যদি বারবার নিজের মধ্যে যাচাই বাছাই করো, নিজের মধ্যে যদি খুব ভালোভাবে নিয়ে আসো, তোমার ক্ষতি। ঠিক আছে? ওটা নিবা না, কাম ব্যাক করো, নিজেকে নিজেকে কাম ব্যাক করো, এমন একটা পরিস্থিতি নিয়ে আসো যেন হচ্ছে তুমি একটা ভালো একটা কিছু করতে পারো। ঠিক আছে? এবং মার্চ মাসের রেজাল্টটা তুমি পাওয়া যাবা। বি ইউনিট 8 তারিখে পরীক্ষা হলে 10-12 তারিখের মধ্যে তুমি রেজাল্ট পাওয়া যাবা। বি ইউনিটের, অথবা ধরো হচ্ছে এ ইউনিটের 1 তারিখে পরীক্ষা, 3 থেকে 4 তারিখে বা 5 তারিখের মধ্যে তুমি রেজাল্ট পাওয়া যাবে। বি ইউনিট 8 তারিখে পরীক্ষা, 10, 12, 13 তারিখের মধ্যে তুমি রেজাল্ট পাওয়া যাবে। ঠিক আছে? তো এই তো আর কিছুদিন মাত্র, একটু পরিশ্রম করো, একটু পরিশ্রম করো, আর টেনশন থেকে দূরে থাকো। টেনশন করবে না। ঠিক আছে? টেনশন করবে না, নর্মাল, এটা হতেই পারে, এরকম ভাববা, হতেই পারে। তুমি টেনশন করতেছো, একটা কথা একটু মনোযোগ সহকারে বুঝো যে সেম বই, সেম লেকচার শিট এবং সেম প্রশ্ন তুমিও পড়তেছো, যে এখানে ফার্স্ট হবে সেও পড়তেছে। হোয়াট ইজ ডিফারেন্স উইথ ওয়ান আনাদার? পার্থক্য কোন জায়গায়? তুমি যে প্রথম, একজন প্রথম হবে, এবং কি তুমি যে আছো, ধরো একজন 100তম হয়েছে, একজন প্রথম হয়েছে, দুইজনে কিন্তু সেম পড়াটাই পড়ছে। এখানে জিনিসটা হচ্ছে কি, তুমি যা পড়ছো সেটা মাথায় আছে কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এটা হচ্ছে প্রশ্ন। ওটা মাথায় আছে কিনা, ওটা মাথায় রাখতে তোর কি করতে হবে? মাথাকে সবসময় সুস্থ রাখতে হবে, ঠান্ডা রাখতে হবে। ডিপ্রেশন নেওয়া যাবে না, টেনশন কাজ করা যাবে না। তাহলেই হবে। ঠিক আছে? পড়ার দায়িত্ব নিছ, স্টুডেন্ট, পড়বা। কথা শেষ। আমি স্টুডেন্ট, আমার পড়ার এখন দায়িত্ব, আমি পড়বো। এত ডিপ্রেশন করে লাভ আছে? ডিপ্রেশন করলে আরো সমস্যা। বুঝছো জিনিসটা? এটা মাথায় রাখবা। আশা করি বুঝছো। একটু বলো যে কথা কি বুঝতে পারছো কিনা, বা আমার কথাগুলো দ্বারা সামনের সময়টুকু তুমি নিতে পারবা কিনা। হ্যাঁ, নিতে পারবা কিনা? ফাইনাল গেছি ম্যাথ সি ইউনিটের জন্য সাজেশন দেন প্লিজ। সি ইউনিটের জন্য, তোমার সি ইউনিটের জন্য অনেক প্রশ্ন পেয়েছি। সি ইউনিটের জন্য আমরা হচ্ছে যে তোমাদের ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করবো। সি ইউনিটের জন্য অনেকদিন ধরে সে ক্লাস দেওয়া হয় না। অ্যানালিটিক্যাল স্কিল এন্ড প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং এর গাণিতিক জিনিসগুলা, পিতা পুত্রের অঙ্কগুলা থেকে প্রত্যেক বছরের প্রশ্ন আসে, এবারও আসবে। গত বছর থেকে নতুন সিলেবাস। তারপর হচ্ছে এখানে শতকরা থেকে প্রশ্ন আসবে, ঐকিক নিয়ম থেকে 100% প্রশ্ন আসবে, শতকরা থেকেও প্রশ্ন আসবে। ঠিক আছে? এগুলো থেকে বেশি বেশি এগুলো পড়বা। আর গাণিতিক যারা ভালো পারো আগে থেকেই, তারা অবশ্যই স্মার্টলি আনসার করতে পারবা। এটা আমার কথা একটাই, তুমি ছবিয়ান হতে চাও, তুমি ছবিতে পড়াশোনা করার স্বপ্ন দেখতেছো, তো এটা নিয়ে একটা একটু মনে করবা, যখন দেখবা ডিপ্রেশনের মাথায় চলে যাচ্ছে, একদম চরম লেভেলের ডিপ্রেশন, মানে আর মাথায় কিছু ঢুকতেছে না, তুমি দুইটা জিনিসই পারবা। প্রথমত হচ্ছে নিজের স্বপ্নটা দেখবা যে আমি আসলে 1 বছর পরে, বা আমি 4 বছর পরে অনার্স শেষ করার পরে আমি কি হতে চাই, বা আমি এখন কি করতে চাই। মানে আমাদের স্বপ্ন দেখতে তো অসুবিধা নেই, ছোট হোক বড় হোক, সবই স্বপ্ন। দেখতে পছন্দ করি, এটা আমি দেখবো। ঠিক আছে? এখন এইটার জন্য এফোর্ট দিব, যাওয়ার বাকিটা আল্লাহ ভরসা। সৃষ্টিকর্তা আছেন, উনি অবশ্যই আমার লিখে রাখছেন কি হবে, বাট আমার নিজের একটা পরিশ্রম থাকে, নিজের একটা স্বপ্ন থাকে, দেখবো। দেন কথা হচ্ছে মা বাবা। দুনিয়াতে সব থেকে যেটা আমি কাছের মানুষ মনে করি সেটা হচ্ছে মা বাবা, আমার তোমার মা বাবা। ঠিক আছে? তো ওনাদের পরিশ্রম গুলো একটু দেখবা, তুমি যে লেভেল থেকে আসো না কেন, ধনী হোক গরিব হোক, তোমার আব্বু চাকরি করুক বা দিন মজুরি কাজ করুক, যেটি হোক না কেন, ঠিক আছে, সবাই সমান। এবং ওদের পরিশ্রমটা তুমি একটু খেয়াল করবা, যে তারা কতটুকু পরিশ্রম করছে, বা তারা কতটুকু আমার জন্য আশা করছে। তুমি যদি চান্স পাও,
তারা আলহামদুলিল্লাহ বলবে, শুক্রিয়া জ্ঞাপন করবে আমার ছেলে বা আমার মেয়ে চান্স পাইছে। আর ওই কথাটা শোনার জন্য একটা স্টুডেন্ট, একটা সন্তান হয়ে যদি বাবা মার কাছ থেকে তুমি এই একটা ফিলিংস পাও, এর থেকে আর বড় কি আছে? ঠিক আছে, এটা টাকা দিয়ে কখনো মানে সমান করা যাবে না। তো ওই দিকটাকে আর কি খেয়াল করবা, আব্বু আম্মুর কথাটা চিন্তা করবা, নিজের স্বপ্নটা চিন্তা করবা, তাহলে হবে। ঠিক আছে, মানে হেরে যাওয়াতে তুমি না, মানে হেরে যাওয়ার মানুষ তুমি না। শত যন্ত্রণা, শত ব্যর্থতার পরেও সেই জয়কে ছিনিয়ে আনাই তোমার জিনিস বা মূল লক্ষ্য। সংগ্রামী মানুষ তুমি, ঠিক আছে? তো সংগ্রাম করেই সবকিছু নিতে হবে। একটা আসন নিতে গেলে 10 জন মানুষকে কান্নাইতে হবে এখানে, বা একটা আসন নিশ্চিত করার জন্য 40 থেকে 45 জন শিক্ষার্থীর কে পিছনে ফেলে তোমাকে আসতে হবে। এটা তো প্রতিযোগিতা, কিছু করার নেই। ঠিক আছে, কিছু করার নেই এই জিনিসটা। তো আশা করি বুঝছো। বা নাম্বার কম পাচ্ছি কি করব? আচ্ছা, যারা এক্সাম বেসের মধ্যে নাম্বার কম পাইতেছে, আমাদের এক্সাম বেসে যারা আছো, সবাই খুব ভালোভাবে জানো যে প্রশ্নগুলা চবি প্যাটার্ন হচ্ছে, বি ইউনিটের পরীক্ষা বি ইউনিটের মধ্যে হচ্ছে, ডি তে পরীক্ষা ডি এর মধ্যে হচ্ছে। যারা প্রশ্ন কম পাচ্ছ তাদের সকলের উদ্দেশ্যে, যেখানে এই পরীক্ষা দিচ্ছ কোনো সমস্যা নেই, যারা মার্ক কম পাচ্ছ সকলের উদ্দেশ্যে একটা কথাই, মার্ক কম পাওয়া, এখন কম পাওয়া কোনো সমস্যা না, ভর্তি পরীক্ষায় কম পাওয়া সমস্যা। ঠিক আছে, এখন কম পাওয়াটা কোনো কি সমস্যা না, এখান থেকে তুমি কামব্যাক করবা। কামব্যাক জিনিসটা কি? এখন ধরো যদি ব্যাখ্যাটা তুমি পড়ো, অবশ্যই আমরা যে পরীক্ষা নিচ্ছি ব্যাখ্যা দিচ্ছি, তুমি ব্যাখ্যাটা পড়ে তো বুঝতে পারো, বা ব্যাখ্যাটা পড়ে তো নিজের ভুলটা সংশোধন করতে পারো, এটাই সমস্যা মানে সমাধান। ঠিক আছে, এটাই সমস্যার সমাধান, এবং এটাই তোমার জন্য গ্রেট পয়েন্ট। ওই জিনিস থেকে তুমি একটু পজিটিভ চিন্তা করবা যে আমি কম পাইছি, সমস্যা নাই, আমি তো শিখার জন্য তো সেই সময়টা আমি পাচ্ছি, বা এই সুযোগটা তো আমি পাইতেছি, সমস্যা কোথায়? তাই না? তো আমি ওই সুযোগটা পাচ্ছি, ওই সুযোগটা কাজে লাগাও। তো ভর্তি পরীক্ষা যেন এটা ভুল না হয়। আমি এখন ভুল করতেছি, সুক্রিয়া করবা, তুমি যে এখন ভুল করতেছো এটা সুক্রিয়া, যে না আমি এখন ভুল হচ্ছে, আমি সংশোধনের সময় পাইতেছি। এই ভুলটা যদি সিউতে করতে কি হইতো, এই সেম ভুলটাই সিউতে করলে, সিউর পরীক্ষায় করলে কি হইতো? তো ওয়ান টাইম কাপ, আমরা চা খাই, ওয়ান টাইম কাপ থাকে না কিছু, সিউর পরীক্ষা হচ্ছে এরকম, একবারে দিতে পারবা যারা সেকেন্ড টাইমার আছে, আর দিতে পারবা না, একবারই শেষ। তো ওইখানে ভুলটা না হোক, আমার এখানে হওয়ার সমস্যা নাই, আমার এখানে 10 বার করো তুমি, 10 বার ওটা বুঝো, তারপরে পড়ো। টেনশন জিনিসটা একটা মানুষের জন্য কতটুকু ক্ষতিকর, এটা আসলে বলে বোঝানো যায় না। তো এখান থেকে অনেক রিমুভ থাকে, তাহলে হচ্ছে ওকে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, সবাই বলো কামব্যাক করবা। ঠিক আছে, যার যেখানে আছো, যেখানে এই প্রস্তুতি নিচ্ছ, আহ যতই নাম্বার কম পাও সমস্যা নাই, কিন্তু নিজেকে কামব্যাক করার চেষ্টা করো এবং নিজেকে সেরাটা দাও। আল্লাহ ভরসা যা হয়। এখন তোমার এটার জন্য তো একদম জীবন ছেড়ে দেওয়া যাবে না, তাই না? জিনিসটা তো এরকম না। আমি চেষ্টা করবো আমার যতটুকু সামর্থ্য আছে, যাওয়ার হবে। ঠিক আছে, টেনশন ফ্রি করে এটা। সবাই চান্স পাবা, সবারই চান্স হোক, এবং সবাই যেন সিইউতে আসো সেই শুভকামনা তোমাদের জন্য রইলো। আর এখন থেকে খুব ভালোভাবে পড়ো, একটা রুটিন ম্যানেজমেন্ট করো, আর বাইরে আজে বাজে সময় কখনো দিও না। কারণ আজে বাজে সময় দিলে তুমি আরো সুন্দর জিনিসটা দেখতে পারবে না, তুমি আর ছবি যে হওয়ার জন্য যে স্বপ্ন দেখছো সেটা ভেঙে যাবে। ঠিক আছে, সেটা ভেঙে যাবে। আহ অবশ্যই একটু খেয়াল রাখবে। এই জানুয়ারি শেষ হয়ে গেছে, ফেব্রুয়ারি চলতেছে, এভাবে মার্চ চলে আসবে, সময় শেষ, শেষ হয়ে যাবে, পরীক্ষা সময় শেষ হয়ে যাবে, পরীক্ষা শেষ হয়ে যাবে। ঠিক আছে, চান্স হ্যাঁ, তোমার জন্য শুভকামনা রইলো, যেন সবাই অবশ্যই যেন আমাদের সিইউতে আসতে পারো, সবার জন্য শুভকামনা রইলো। আর আমার জন্য দোয়া করো অবশ্যই, যেন তোমাদেরকে এভাবে সাপোর্ট দিতে পারি, এবং আমার মতো করে তুমিও যেন আমার মতো করে আমার এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারো। ঠিক আছে, ওকে। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা লাইভ সেশনে। এক্সাম পেতে তারা রাখতে চাও। আর যারা হচ্ছে এক্সাম বেছে, এটা আসলে নতুন করে যেন বলার নাই, বারবার বলার কোনো কিছু নাই, এটা ব্যক্তি কেন্দ্রিক একটা চিন্তা ভাবনা তোমার। তোমার যদি মনে হয় যে আমি নিজেকে একটু জাজ করে আসি, তুমি আসিও, আর যদি মনে হয় যে না দরকার নাই, তুমি আসিও, কথা এটা। ঠিক আছে, এটা আর কি। তো এই হচ্ছে বিষয়, তোমরা চান্স পাও সবাই, আর মনোবলটা কখনোই হারায়ও না। এটা হারালে নিজে থেকে ব্যর্থতার শিকার হবা। মনোবলটা হারায়ও না, মনোবলটা ধরে রাখো, আর ওই ধরে রাখার মাধ্যমে তুমি এখানে একটা চান্স পাও। ঠিক আছে, এটা আর কি। বাট রুটিনটা ম্যানেজমেন্ট করো, এটা তোমাকে বলি। রুটিনটা ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখিও, রুটিনটা এলোমেলো করো না। যদি এলোমেলো হয় সেখান থেকে আবার কামব্যাক করবা। ঠিক আছে, আবার কামব্যাক করবা। একবার এলোমেলো হয়েছে আবার কামব্যাক করবা। কিন্তু ওই একটা এলোমেলো হওয়ার জন্য আর অন্য কিছু নষ্ট করা যাবে না। ঘরের বাইরে আমরা যখন ঝগড়া করে বা মন খারাপ করে ঢিলাঢিলি করে কিছু ভেঙে ফেলি, সেটা কিন্তু নিজেরই ক্ষতি হয়। ঠিক আছে, তো যখন দেখবা রুটিনটা এলোমেলো হয়ে গেছে, তখন ওই এলোমেলো থেকে আরেকবার সাজাবা, আরেকবার সাজাবা।
তুমি তো সাজাতে পছন্দ করো, তাই না? তুমি আরেকবার সাজাবা, ঠিক আছে? কিন্তু ওইখান থেকে আবারও টেনশন কাজ করতেছে, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। তার মানে কি বলতো, তুমি আবারও নিজেকে কিল করতেছো, হত্যা করতেছো, নিজেকে আরো সর্বনাশ করতেছো। তো ওটা করা যাবে না, ঠিক আছে? এলোমেলো হয়েছে, আবারও কামব্যাক করো, আবারও কামব্যাক করো, একবার পারতেছে আবার চেষ্টা করো। দ্যাটস ইট। ওকে, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি লাইভ সেশনে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সুস্থতা কামনা করি সবার। আর এই সুস্থতার মাধ্যমে যেন তুমি পূর্ণাঙ্গ একটা স্টুডেন্ট হিসেবে আমাদের এই সিউতে আসতে পারো, সেই শুভকামনা রইল। দেখা হবে পরবর্তী লাইভ সেশনে। আসসালামু আলাইকুম।